তোমরা ভালো আছো এবং তোমরা তোমাদের একাডেমিক পড়াশোনাগুলো নিয়মিত করছো। আজকে আমরা ফার্স্ট পেপারের তোমাদের যে চ্যাপ্টারটা আছে অ্যাডোলাইসেন্স, তোমাদের বইয়ে আছে হচ্ছে মূলত ইউনিট 9-এ। এই অংশে আমরা হচ্ছে এখানে ইউনিট 4, অর্থাৎ আগের বছরের বইটা, তোমরা যেহেতু 26 তোমাদের বইয়ে আছে হচ্ছে ইউনিট 9-এ, তোমরা ইউনিট 9টা বের করবে, আমরা পড়বো হচ্ছে অ্যাডোলাইসেন্স। চলো শুরু করি আমরা। এখন দেখো তোমাদের বইয়ের এই চ্যাপ্টারের নামটাই এরকম যে এই চ্যাপ্টারের নামটা থেকেই প্রশ্ন আসে, এই অ্যাডোলেসেন্স। এই অ্যাডোলেসেন্স, এই তোমরা যখন অ্যাডমিশনে যাবা, তোমাদের একাডেমিকে তো আর স্পেলিং নেই, কিন্তু অ্যাডমিশনে যখন যাবা তখন এই অ্যাডোলেসেন্স শব্দটার কিন্তু স্পেলিং আসে, তার কারণে তোমাদের এই চ্যাপ্টারটার স্পেলিংটাও মুখস্থ রাখতে হবে, এটা গুরুত্বপূর্ণ। তাহলে আমরা পড়বো লেসন 1, দ্য স্টোর্ম অ্যান্ড স্ট্রেস অফ অ্যাডোলেসেন্স। চলো শুরু করছি এখান থেকে। Children must pass through several stages in their lives, অর্থাৎ শিশুদের, এখানে চিলড্রেন, তোমরা একটা জিনিস ভুল করো। চিলড্রেন, এই চিলড্রেন শব্দের প্লুরাল লিখতে বলে তোমরা এটার সাথে এস লাগিয়ে দাও। আসলে কিন্তু চিলড্রেনটা কিন্তু অলরেডি কিন্তু প্লুরাল, এই চিলড্রেন শব্দটা অলরেডি প্লুরাল। আর এটার যদি সিঙ্গুলার হয় তাহলে হবে হচ্ছে স্লাইড, সরি, চাইল্ড। অর্থাৎ চাইল্ড হচ্ছে সিঙ্গুলার আর চিলড্রেন হচ্ছে প্লুরাল। তাহলে চিলড্রেন মাস্ট পাস থ্রু সেভারাল স্টেজেস, অর্থাৎ শিশুদের বিভিন্ন ধাপের মধ্যে দিয়ে পার হতে হয় ইন দেয়ার লাইফস, তাদের জীবনে বিভিন্ন ধাপের মধ্যে দিয়ে পার হতে হয়। কেন পার হতে হয়? টু বিকাম অ্যাডাল্টস। অ্যাডাল্টস বলতে বোঝায় হচ্ছে পার্সন 18+, অর্থাৎ যাদের বয়স হচ্ছে 18+, তাদেরকে বলা হচ্ছে অ্যাডাল্ট বা প্রাপ্তবয়স্ক। অর্থাৎ শিশুদের প্রাপ্তবয়স্ক হতে বিভিন্ন স্টেজের মধ্যে দিয়ে যেতে হয় জীবনে। ফর মোস্ট পিপল, অর্থাৎ অধিকাংশ মানুষের ক্ষেত্রে, দেয়ার আর 4 or 5 স্টেজেস অফ গ্রোথ। অর্থাৎ অধিকাংশ মানুষের ক্ষেত্রে জীবনে এরকম 4টা থেকে 5টা স্টেপ বা স্টেজ থাকে বা ধাপ থাকে বা স্তর থাকে। কিসের? বৃদ্ধির, অর্থাৎ বৃদ্ধির 4টা থেকে 5টা স্তর থাকে। হোয়ার দে লার্ন সার্টেইন থিংস। সার্টেইন মানে কি? সার্টেইন মানে হচ্ছে নির্দিষ্ট। সার্টেইন মানে হচ্ছে নির্দিষ্ট। সার্টেইন মানে হচ্ছে নির্দিষ্ট, অর্থাৎ এই সময়টাতে তারা বিভিন্ন ধরনের নির্দিষ্ট কিছু জিনিস এই স্টেজগুলোতে শেখে। যেমন ধরো, প্রথমে বলা হচ্ছে ইনফ্যান্সি। প্রথমে বলা হচ্ছে ইনফ্যান্সির কথা। ইনফ্যান্সি অর্থ হচ্ছে শৈশব। এই শৈশবটা কখন থেকে হয়? অর্থাৎ একটা শিশু জন্ম থেকে যখন তার বয়স 2 বছর পর্যন্ত, এই সময়টাকে আমরা বলি হচ্ছে শৈশব বা ইনফ্যান্সি। এরপরে হচ্ছে আর্লি চাইল্ডহুড। আর্লি চাইল্ডহুড অর্থাৎ প্রাথমিক যে শৈশবকাল, সেটা হচ্ছে 3 বছর থেকে 8 বছর। এবং পরবর্তী যেটা আছে লেটার চাইল্ডহুড, এটা আমাদের সাধারণত 9 থেকে 12 বছর। এরপরে আসে হচ্ছে অ্যাডোলেসেন্স, মানে যেটা আমাদের এই চ্যাপ্টারে পড়া অ্যাডোলেসেন্স, এটা হচ্ছে 13 থেকে 18। বিভিন্ন দেশে কিন্তু তোমরা যারা সাধারণ জ্ঞান একটু একটু পড়েছো জানো যে বিভিন্ন দেশে হচ্ছে এই অ্যাডোলেসেন্সের ধারা বা অ্যাডাল্ট চিন্তা করা বা বিয়ের বয়স এসব কিন্তু ভ্যারি করে, এক এক দেশে এক এক রকম। এখানে বলা হচ্ছে অ্যাডোলেসেন্স হচ্ছে 13 থেকে 18 পর্যন্ত। তারপরে দেখো, পার্সনস 18 বলতে বোঝানো হচ্ছে যাদের বয়স 18 অ্যান্ড ওভার, এবং যাদের বয়স 18-র চেয়ে বেশি। আর কনসিডার্ড। আর কনসিডার্ড এখানে দেখো প্যাসিভ ফর্মে আছে পুরো এই অংশটা। বলা হচ্ছে যে পার্সন এরা নিজে নিজে বিবেচনা করে না, বরং পার্সন যাদের বয়স 18 এবং 18-র বেশি, তারা বিবেচিত হয় অন্যের দ্বারা। অর্থাৎ যাদের বয়স 18 এবং 18-র বেশি, তাদেরকে কি হিসেবে বিবেচনা করা হয়? তাদেরকে অ্যাডাল্ট হিসেবে বিবেচনা করা হয় ইন আওয়ার সোসাইটি, আমাদের সমাজে তাদেরকে অ্যাডাল্ট হিসাবে বিবেচনা করা হয়। অফ কোর্স দেয়ার আর সাম হু উইল ট্রাই টু অ্যাক্ট ওল্ডার দ্যান দেয়ার ইয়ার্স। ইয়ার্স বলতে এখানে বোঝানো হচ্ছে এজেস, অর্থাৎ তাদের যে বয়স তার চেয়ে। তোমরা দেখবা তোমাদের কিছু ক্লাসে কিছু স্টুডেন্ট থাকে না, তোমরা বলো পাকনা, ওই পাকনা স্টুডেন্টদের কথা বলা হচ্ছে এখানে, যে কিছু কিছু মানুষ আছে যারা হচ্ছে হয়তো বয়স 10 বছর আচরণ করে হয়তো একদম অ্যাডাল্টের মতো। অর্থাৎ আবার দেখা যায় যে অ্যাডাল্ট অথচ আচার আচরণ একদম বৃদ্ধদের মতো। অর্থাৎ সেখানে এটাই বলা হচ্ছে যে বয়স একরকম কিন্তু আচরণ করে তার চেয়ে বেশি, পাকনা। বাট ফর দ্য মোস্ট পার্ট, কিন্তু একটা বড় অংশের জন্য, মোস্ট ইন্ডিভিজুয়ালস। ইন্ডিভিজুয়ালস অর্থ কি? ইন্ডিভিজুয়ালস অর্থ হচ্ছে ব্যক্তি। ব্যক্তি, ইন্ডিভিজুয়ালস অর্থাৎ ব্যক্তি, বা বলতে পারো এটাকে হচ্ছে পার্সন। পার্সন বা ব্যক্তি। ইন্ডিভিজুয়ালস হ্যাভ টু গো থ্রু দিস স্টেজেস ইররেসপেক্টিভ অফ দেয়ার ইকোনমিক অর সোশ্যাল স্ট্যাটাস। অর্থাৎ
প্রত্যেক ব্যক্তিকেই এই স্টেজগুলোর মধ্যে দিয়ে যেতে হয়, ইরেসপেক্টিভ মানে হচ্ছে নির্বিশেষে, নির্বিশেষে নির্বিশেষে, অর্থাৎ প্রত্যেক ব্যক্তিকেই এই স্টেজগুলোর মধ্যে দিয়ে যেতে হবে নির্বিশেষে, বলতে এখানে ইকোনমিক এবং সোশ্যাল স্ট্যাটাস, অর্থাৎ যার সোশ্যাল স্ট্যাটাস অর্থাৎ সামাজিক মর্যাদা যদি উঁচু হয় তাও এই স্টেজগুলোর মধ্যে দিয়ে যেতে হবে, যদি ইকোনমিক কন্ডিশন ভালো হয় অর্থাৎ যদি ধনী হয় তাও এই স্টেজগুলোর মধ্যে দিয়ে যেতে হবে, গরিব হলেও এই স্টেজগুলোর মধ্যে দিয়ে যেতে হবে, সেই জন্য বলা হচ্ছে ইরেসপেক্টিভ অফ দেয়ার ইকোনমিক অর সোশ্যাল স্ট্যাটাস। হুম। আচ্ছা, এই অংশটুক তোমাদের কোনো সমস্যা আছে কিনা? যারা যারা এখানে আসো কমেন্ট করতে পারো দ্রুত এই অংশটুকুর মধ্যে। আশা করি এইটুকুর মধ্যে সমস্যা নেই, কারণ এই চ্যাপ্টারে আসলে তেমন কোনো কঠিন ওয়ার্ড তোমাদের ইউজ করা হয়নি। শৈশব, এবং এই অংশে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশনের পরিমাণও খুব কম। পাস থ্রুটা দাগাতে পারো, পাস থ্রু মানে কোনো কিছুর ভেতর দিয়ে যাওয়া। আচ্ছা, আমরা তাহলে পরের স্লাইডে যাচ্ছি কিন্তু। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন হু, আচ্ছা এখানে একটা সম্পূরক একটা তথ্য দিয়ে রাখি তোমাদের। এটাকে তোমরা সবাই এক নামে চেনো, হচ্ছে অ্যাব্রিভিয়েশন নামে। তোমরা এটাকে সবাই জানো হচ্ছে অ্যাব্রিভিয়েশন, কিন্তু এটার আরেকটা টার্ম আছে, অর্থাৎ এটা তো অ্যাব্রিভিয়েশন, তারপরে ধরো ইউএনও, এটাও একটা অ্যাব্রিভিয়েশন, কিন্তু এই হু, ইউএনও এর মধ্যে একটু পার্থক্য আছে, ইংলিশে দুটো টার্ম আছে। যখন এই অ্যাব্রিভিয়েশন গুলোকে আমরা ওয়ার্ডের মতো উচ্চারণ করি, যেমন এফ এ ও না বলে আমরা বলি ফাও, অর্থাৎ খাদ্য সংস্থা যেটা, এখানে হু, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনকে আমরা WHO না বলে আমরা বলি হু। এই যখন এই অ্যাব্রিভিয়েশন গুলোকে একটা ওয়ার্ডের মতো উচ্চারণ করা যায় তখন আমরা সেটাকে বলি হচ্ছে অ্যাক্রোনিম। অ্যাক্রোনিম, সেটাকে আমরা বলি হচ্ছে অ্যাক্রোনিম। এটা তোমাদের একাডেমিক পরীক্ষা আসবে না, কিন্তু জেনে রাখা ভালো এটা। এটাকে বলা হয় অ্যাক্রোনিম, অর্থাৎ ওই যে তোমরা যে পড়েছো যে সকল খারই খারক, সকল খারক খার নয়, অনেকটা সেরকম। সকল অ্যাক্রোনিমই অ্যাব্রিভিয়েশন, কিন্তু সকল অ্যাব্রিভিয়েশন হচ্ছে অ্যাক্রোনিম, অ্যাক্রোনিম না। এটা অ্যাব্রিভিয়েশন অর্থাৎ ইউএনও, এটা অ্যাব্রিভিয়েশন ঠিক আছে, কিন্তু এইটা আবার অ্যাক্রোনিম না। হুটা অ্যাক্রোনিম, একই সাথে আবার অ্যাব্রিভিয়েশনও। এরপরে দেখো তাহলে, হু আইডেন্টিফাইজ অ্যাডোলেসেন্স অ্যাজ দ্য পিরিয়ড ইন হিউম্যান গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট। তাহলে হু হচ্ছে এটাকে কি হিসেবে চিহ্নিত করেছে? আইডেন্টিফাই মানে এখানে বোঝাচ্ছে যে রিমার্ক করা, কোনো কিছুকে মার্ক করা, আইডেন্টিফাই করা, চিহ্নিত করা। অর্থাৎ হু তাহলে অ্যাডোলেসেন্সকে একটা পিরিয়ড অর্থাৎ একটা সময়কাল ব্যাপ্তি হিসেবে আইডেন্টিফাই করেছে, যেটা কি হিসেবে ইন হিউম্যান গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট, অর্থাৎ মানুষের যে বৃদ্ধি, মানুষের বৃদ্ধি এবং যে উন্নয়ন সেইটার একটা স্টেজ বা পিরিয়ড হিসেবে আইডেন্টিফাই করেছে। দ্যাট ওয়াকার্স, দ্যাট বলতে বোঝানো হচ্ছে এই দ্য পিরিয়ড, দ্যাট বলতে বোঝানো হচ্ছে পিরিয়ড, মানে দ্য পিরিয়ড ওয়াকার্স আফটার চাইল্ডহুড অ্যান্ড বিফোর অ্যাডাল্টহুড, অর্থাৎ যে পিরিয়ডের কথা বলা হচ্ছে সেই পিরিয়ডটা তাহলে শৈশবকালের পরে এবং প্রাপ্তবয়স্ক, এই সময়টা প্রাপ্তবয়স্ক কালের আগে ঘটে, অর্থাৎ অ্যাডোলেসেন্সের কথা এখানে বলা হচ্ছে। হ্যাঁ, এসওইটা হচ্ছে অ্যাব্রিভিয়েশন, এটা অ্যাক্রোনিম না, এসওই আলাদা করে বলা হচ্ছে। দিস ফেজ রিপ্রেজেন্টস ওয়ান অফ দ্য ক্রিটিক্যাল ট্রানজিশন, ওয়ান অফ দ্য ক্রিটিক্যাল ট্রানজিশন ইন ইন অনস লাইফ স্প্যান। লাইফ স্প্যান বলতে বোঝানো হয় যে একজনের জীবনের ব্যাপ্তিকাল কতটুক, সেইটা সেইটা হচ্ছে স্প্যান। তাহলে দেখো, এই যে ফেজটা মূলত এখানে বলা হচ্ছে অ্যাডোলেসেন্সের কথা, এইটা একটা জিনিসের প্রতিনিধিত্ব করে, সেটা কিসের প্রতিনিধিত্ব করে? ওয়ান অফ দ্য ক্রিটিক্যাল ট্রানজিশন, অর্থাৎ জীবনের সবথেকে একটা ক্রান্তি লগ্ন কঠিন একটা জায়গা, ইন অনস লাইফ স্প্যান, এবং একজন ব্যক্তির সব জীবনের যতটুক সময় আছে, অর্থাৎ ক্রান্তিকালটা তার জীবনের যতটুক সময় তার মধ্যে সবচেয়ে ক্রান্তিকাল হচ্ছে এই অংশটাই, দিস ফেজ মানে অ্যাডোলেসেন্সের কথা বলা হচ্ছে। অ্যান্ড ইজ ক্যারেক্টারাইজড বাই, ইজ বলতে বোঝানো হচ্ছে এখানে যে দিস ফেজ ইজ ক্যারেক্টারাইজড বাই ফাস্ট পেস গ্রোথ অ্যান্ড চেঞ্জ হুইচ আর সেকেন্ড অনলি টু দোজ অ্যাট ইনফেন্সি। তোমরা এই সেকেন্ড টুটা দাগাও, সেকেন্ড টু এটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, এই অংশে থাকা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, যার অর্থ হচ্ছে ফলো। সেকেন্ড টু এটার অর্থ হচ্ছে ফলো, সেকেন্ড টু অর্থ ফলো। এবার মিনিং দেখো, is this phase is characterized by fast paced growth, অর্থাৎ এই যে জীবনের যে অংশটা এটা কি দ্বারা বৈশিষ্ট্যমণ্ডিত? এটা বৈশিষ্ট্যমণ্ডিত হচ্ছে একটা একদম বেশি
অনেক বেশি বৃদ্ধি হয় এই টাইমে শরীরের যখন দেখবা ছোট বাচ্চাদের দেখবা, ওরা কিন্তু ওই দেখা যায় 3-4 মাসের বাচ্চা দেখবা ধাম ধাম করে বড় হয়ে যায়, এরপরে দেখবা অনেকগুলো বছর আর কোনো বৃদ্ধি নাই। এরপরে দেখবা যখন বয়সন্ধিকাল কাল আসে, তখন কিন্তু এই যে ফাস্ট পেস্ট গ্রোথের কথা যে বলা হচ্ছে, অর্থাৎ দ্রুত যে বৃদ্ধির বিষয়টা এই সময়টাতে হয়। অ্যান্ড চেঞ্জ হুইচ আর সেকেন্ড ওনলি টু দোজ অ্যাট ইনফ্যান্সি, এই যে প্রথমে যে কথাটা বললাম, যে এই সময়ে বৃদ্ধিটা অনেক বেশি হয়, এবং সেকেন্ড টু অর্থাৎ যেটা আর একবার হয় কোন সময়, ইনফ্যান্সিতে অর্থাৎ শৈশবকালে। বায়োলজিক্যাল প্রসেসেস অর্থাৎ জৈবিক যে বৈশিষ্ট্যগুলো আছে, ড্রাইভ মানে, ড্রাইভ মানে তা, এখানে ড্রাইভ মানে হচ্ছে তাড়িত করা, তাড়িত করা, তাড়িত করা। তাহলে জৈবিক যে বৈশিষ্ট্যগুলো আছে, প্রসেসেস গুলো যে আছে, সেগুলো কি ড্রাইভ করে, ম্যানি অ্যাসপেক্ট অফ দিস গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট, এই যে বৃদ্ধি এবং উন্নয়ন তার বিভিন্ন দিকগুলোকে তাড়িত করে। উইথ দ্য অনসেট অফ পিউবার্টি, এই জায়গায় গুরুত্বপূর্ণ শব্দ হচ্ছে অনসেট। অনসেট, এই অনসেট, অনসেট অর্থ হচ্ছে কমেন্স বা বিগিন, কোনো কিছুর শুরু করা ক্ষেত্রে হচ্ছে, কোনো কিছু শুরু করার ক্ষেত্রে হচ্ছে অনসেট হয়, এটা শুরু অর্থ হচ্ছে স্টার্ট বা বিগিন বলতে পারো, বা কমেন্সও হয় এটা, কমেন্স, কমেন্সও হতে পারে। অর্থাৎ অনসেট অর্থ মূলত হচ্ছে শুরু, কোনো কিছু শুরু হওয়া বোঝাতে অনসেট ইউজ করা হয়। উইথ দ্য অনসেট অফ পিউবার্টি, পিউবার্টি মানে হচ্ছে বয়সন্ধিকাল, যেটা অ্যাডোলেসেন্স যেটা আমরা বলতেছি, অনসেট অফ পিউবার্টি মার্কিং দ্য প্যাসেজ ফ্রম চাইল্ডহুড টু অ্যাডোলেসেন্স। আচ্ছা, এই অংশ দেখো, তাহলে এটা বায়োলজিক্যাল প্রসেসগুলো কি 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 কিসেকে তাড়িত করলো, তাড়িত করলো হচ্ছে এই গ্রোথ আর ডেভেলপমেন্টের যে বিভিন্ন দিকগুলো আছে সেগুলোকে তাড়িত করলো। কখন তাড়িত করলো, উইথ দ্য ওয়ানসেট অফ পিউবার্টি, অর্থাৎ যখন বয়সন্ধিকাল শুরু হলো তখনই হচ্ছে এই বায়োলজিক্যাল প্রসেসগুলো তাড়িত করলো। মার্কিং দ্য প্যাসেজ ফ্রম চাইল্ডহুড টু অ্যাডাল্টহুড, প্যাসেজ বলতে এক জায়গা থেকে আর এক জায়গায় যাওয়া বোঝাচ্ছে এখানে, পাস যেটাকে আমরা বলি, অর্থাৎ চাইল্ডহুড থেকে অ্যাডোলেসেন্স অর্থাৎ শৈশব থেকে কৈশোর জীবনে যে পদার্পণ, সেইটাকে মার্ক করে এইটা হচ্ছে ড্রাইভ করলো, তাড়িত করলো। লাইনগুলো অনেক বড় বড় আর কঠিন, এই এখানে কয়েকটা লাইন আছে শুধু এরকম, এরপর এগুলো সহজ সব। দ্য বায়োলজিক্যাল ডিটারমিনেন্টস অফ অ্যাডোলেসেন্স আর ফেয়ারলি ইউনিভার্সাল। ডিটারমিনেন্টস বলতে এখানে বোঝাচ্ছে হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স বলতে পারো, ক্যারেক্টারিস্টিক, ক্যারেক্টারিস্টিক্স অর্থাৎ বায়োলজিক্যাল যে ক্যারেক্টারিস্টিক বা বৈশিষ্ট্যগুলো আছে এই অ্যাডোলেসেন্সের সময়ে, আর ফেয়ারলি ইউনিভার্সাল অর্থাৎ একদম প্রায় সবার জন্যই, ইউনিভার্সাল মানে তো জানো, ইউনিভার্সাল মানে হচ্ছে সর্বজনীন, অর্থাৎ বায়োলজিক্যাল ডিটারমিনেন্টস গুলো যে আছে, সেটা আমেরিকার একজন অ্যাডোলেসেন্ট হোক, বাংলাদেশের একটা অ্যাডোলেসেন্ট হোক, সবার জন্যই কি সমান। However, the duration and defining characteristic of this period may vary, or কিন্তু এই যে ডিউরেশন বলতে এখানে বোঝাচ্ছে যে কতক্ষণ সময়, অর্থাৎ কোনো দেশে অ্যাডোলেসেন্স কিছু বছর বেশি থাকে, কোনো এরিয়াতে কম থাকে, এইটার কথাই দেখো কিছুক্ষণ পর বলা হবে। দ্য ডিউরেশন অ্যান্ড ডিফাইনিং ক্যারেক্টারিস্টিক অফ দিস পিরিয়ড মে ভ্যারি অ্যাক্রস টাইম, কালচার অ্যান্ড সোসিও ইকোনমিক সিচুয়েশন। অর্থাৎ কোনো টাইমের কথা এই কারণে বলা হচ্ছে, কারণ আমেরিকা শীতপ্রধান দেশ, ওই দেশের যে সময়, ওই দেশের একজন অ্যাডোলেসেন্সের যে পরিবর্তন, সেইটা কিন্তু বাংলাদেশের অ্যাডোলেসেন্সের সাথে কিন্তু মিলবে না। আবার দেখো কালচারের কথা বলা হচ্ছে, এক এক কালচারে কিন্তু এক এক রকম ভাবে অ্যাডোলেসেন্সের বিষয়টাকে দেখা হয়। সোসিও ইকোনমিক কন্ডিশন বা সিচুয়েশন গুলাও কিন্তু আলাদা আলাদা। যখন দেখবা যে কোনো একটা পরিবেশ পরিস্থিতি খুব ভালো, অর্থাৎ যেখানে আর্থিকভাবে কোনো একটা পরিবার সচ্ছল বা কোনো একটা দেশ সচ্ছল, ওই দেশের অ্যাডোলেসেন্সের অবস্থা আর বা যদি কোনো দেশ যদি পোর হয়, গরিব হয়, সেই দেশের অবস্থা কিন্তু একরকম হবে না। সেটাই বলা হচ্ছে যে এটার ডিউরেশন কেমন হবে, এইটার যে বৈশিষ্ট্যগুলো, অ্যাডোলেসেন্সের বৈশিষ্ট্যগুলো কেমন হবে, এইটা এক এক জায়গায় ভ্যারি করে। ভ্যারি অর্থ ভিন্নতর হয়, ভিন্নতর হয় কারণ এই যে সময়, বিভিন্ন সংস্কৃতি এবং আর্থসামাজিক সামাজিক যে অবস্থা তার কারণে। এরপরে দেখো, দিস পিরিয়ড হ্যাজ সিন ম্যানি চেঞ্জেস ওভার দ্য পাস সেঞ্চুরি, অর্থাৎ এই যে সময়টা, এইটা সেঞ্চুরি মানে হচ্ছে 100 বছর, ডিকেড মানে হচ্ছে 10 বছর, কিন্তু সেঞ্চুরি হচ্ছে 100 বছর। তাহলে এই যে পিরিয়ড বা সময়টা, এটা কি দেখেছে, দিস পিরিয়ড হ্যাজ সিন ম্যানি চেঞ্জেস ওভার দ্য পাস সেঞ্চুরি,
অর্থাৎ বিগত শতাব্দী জুড়ে এই যে সময়টা এটা বিভিন্ন রকমের চেঞ্জ দেখেছে। এখানে দিস পিরিয়ড বলতে বোঝানো হচ্ছে অ্যাডোলেসেন্স, অর্থাৎ এই অ্যাডোলেসেন্সের যে বৈশিষ্ট্যগুলো এই গত 100 বছরে বিভিন্ন রকমের চেঞ্জ দেখেছে। পিউবার্টি ফর এক্সাম্পল কামস আর্লিয়ার দ্যান বিফোর, এই জায়গাটা খেয়াল করো। দেখো পিউবার্টি এরপরে লিখছে ফর এক্সাম্পল, ফর এক্সাম্পল মানে ফর ইনটেন্স বা উদাহরণ, আসলে শুরুটা হয়েছে এখান থেকে। পিউবার্টি কামস, পিউবার্টি সিঙ্গুলার তার কারণে ভার্বের সাথে এস হলো। ফর এক্সাম্পলটা আগে হওয়ার কথা ছিল, কিন্তু লেখক যেভাবে লিখেছে আমরা সেভাবেই পড়বো। পিউবার্টি কামস আর্লিয়ার দ্যান বিফোর, অর্থাৎ এখনকার যে বাচ্চা কাচ্চা আমরা যে আগেই বললাম পাকনা, অর্থাৎ আগে এদের অ্যাডোলেসেন্স অর্থাৎ বয়সন্ধিকালটা আগে যেরকম দেরিতে শুরু হতো এদের তাই হয় না, এদের আগেই শুরু হয়। পিপল ম্যারি লেট, এখন মানুষজন দেরিতে বিয়ে করে। অ্যান্ড দেয়ার সেক্সুয়াল অ্যাটিটিউডস অ্যান্ড বিহেভিয়ার্স আর ডিফারেন্ট ফ্রম, এটা দাগাও, এই ডিফারেন্ট ফ্রমটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। ডিফারেন্ট ফ্রম মানে হচ্ছে আলাদা, ডিফারেন্ট ফ্রম মানে হচ্ছে আলাদা, আলাদা। অ্যান্ড আচ্ছা, ডিফারেন্ট ফ্রম দেয়ার গ্র্যান্ড প্যারেন্টস, অর্থাৎ বলা হচ্ছে যে এখন যে অ্যাডোলেসেন্সের যে অবস্থা, এখন বয়ঃসন্ধিকালটা দ্রুত আসে কিন্তু মানুষজন বিয়ে করে দেরিতে। আবার তাদের যে অ্যাটিটিউড, দৃষ্টিভঙ্গি এবং যে আচার আচরণ, সেগুলো তাদের দাদা দাদি যে আগের যে জেনারেশন ছিল দাদা দাদি, সেই দাদা দাদির জেনারেশনের থেকে তো আলাদাই। ইভেন প্যারেন্টস, এমনকি তাদের মা বাবার যে দৃষ্টিভঙ্গি এবং আচার আচরণ তার থেকেও আলাদা। অ্যামং দ্য ফ্যাক্টরস রেসপন্সিবল ফর, রেসপন্সিবল ফরটাও দাগাও, এটার অর্থ দায়ী, কোনো কিছুর জন্য দায়ী হলে রেসপন্সিবল ফর হয় দায়ী। তাহলে অ্যামং দ্য ফ্যাক্টরস রেসপন্সিবল ফর দ্য চেঞ্জ, অর্থাৎ যে সকল ফ্যাক্টর এই পরিবর্তনগুলোর জন্য দায়ী তার মধ্যে আছে আর এডুকেশন, আরবানাইজেশন অ্যান্ড স্প্রেড অফ গ্লোবাল কমিউনিকেশন, অর্থাৎ এই ফ্যাক্টরগুলোর মধ্যে কি কি আছে? শিক্ষা আছে, আরবানাইজেশন মানে হচ্ছে নগরায়ন, নগরায়ন, আরবানাইজেশন মানে হচ্ছে নগরায়ন। তাহলে এই ফ্যাক্টরগুলোর মধ্যে আছে শিক্ষা, নগরায়ন এবং স্প্রেড অফ গ্লোবাল কমিউনিকেশন, অর্থাৎ বিশ্বব্যাপী যে যোগাযোগ ব্যবস্থার যে উন্নতি সেটাও এই জায়গাটাতে প্রভাব ফেলেছে। 3 নম্বর অংশ দেখো। দ্য টাইম অফ অ্যাডোলেসেন্স ইজ এ পিরিয়ড অফ প্রিপারেশন ফর অ্যাডাল্টহুড, অর্থাৎ এই অ্যাডোলেসেন্সের যে সময়টা, এই সময়টা কিসের প্রিপারেশনের জন্য দরকার? এটা হচ্ছে এই প্রাপ্তবয়স্ক হওয়ার জন্য যে প্রস্তুতি তার সময়। ডিউরিং হুইচ ওয়ান এক্সপিরিয়েন্সেস সেভারাল কি ডেভেলপমেন্টস, অর্থাৎ এই সময়ে কি ডেভেলপমেন্টস বলতে বোঝানো হচ্ছে কতিপয়, কে মানে হচ্ছে এখানে কতিপয়, কতিপয়। আচ্ছা, এই সময়টাতে যে অ্যাডোলেসেন্স গুলো আছে এরা কি এক্সপিরিয়েন্স করে? এরা বিভিন্ন অভিজ্ঞতার মধ্যে দিয়ে যায় এবং তারা বিভিন্ন রকমের ডেভেলপমেন্ট অর্থাৎ উন্নতির হচ্ছে অভিজ্ঞতা লাভ করে এই সময়টাতে। Besides physical and sexual maturation, these experience include movement towards social and economic independence, অর্থাৎ এই সময়ে শারীরিক এবং যৌন পরিপক্কতা তো আসেই। ম্যাচিউরেশন মানে হচ্ছে পরিপক্কতা, ম্যাচিউরেশন মানে হচ্ছে পরিপক্কতা, অর্থাৎ এই সময়ে পরিপক্কতা তো আসেই, তার সাথে আরো কি কি আছে? দিস এক্সপিরিয়েন্সেস ইনক্লুড মুভমেন্ট টুয়ার্ডস সোশ্যাল অ্যান্ড ইকোনমিক ইন্ডিপেন্ডেন্স, অর্থাৎ এই অভিজ্ঞতার মধ্যে আরো ইনক্লুডেড আছে কি, যে এরা এই সময়ে কি হয়, সামাজিক এবং অর্থনৈতিকভাবে এরা হচ্ছে ফ্রিডম অর্জন করে, স্বাধীন, এরা একটু স্বাধীনতার দিকে যায়। ডেভেলপমেন্ট অফ আইডেন্টিটি, অর্থাৎ নিজের একটা পরিচয় তৈরি হয়, ব্যক্তিসত্তা তৈরি হয়। দা অ্যাকুইজিশন, এটা দাগাও, অ্যাকুইজিশন শব্দটা এখানে তোমাদের অজানা থাকতে পারে। অ্যাকুইজিশন অফ স্কিল নিডেড টু ক্যারি আউট অ্যাডাল্ট রিলেশনশিপ, অ্যাকুইজিশন মানে হচ্ছে অর্জন, এটাকে অর্জন, এটার সিনোনিম বলতে পারো হচ্ছে অ্যাটেইনমেন্ট, অ্যাটেইনমেন্ট, অ্যাটেইনমেন্ট বা গেইন হতে পারে, অ্যাকুয়ার হতে পারে। অর্থাৎ ডেভেলপমেন্ট অফ আইডেন্টিটি তো হলোই, দ্য অ্যাকুইজিশন অফ স্কিলস নিডেড টু ক্যারি আউট, ক্যারি আউট মানে এটাও দাগিয়ে রাখো, ক্যারি আউট মানে কোনো কিছু পরিচালনা চালিয়ে যাওয়া বোঝাতে বোঝাই হচ্ছে ক্যারি আউট। দ্য অ্যাকুইজিশন অফ স্কিল নিডেড টু ক্যারি আউট অ্যাডাল্ট রিলেশনশিপ অ্যান্ড রোলস, অর্থাৎ প্রাপ্তবয়স্কদের যে সম্পর্ক এবং ভূমিকাগুলো আছে সেই ভূমিকা পালনের জন্য যে সকল দায়িত্ব দরকার বা এই স্কিল দরকার, দক্ষতা দরকার, এই সময়টাতে তারা হচ্ছে এগুলো অর্জন করে। অ্যান্ড দ্য ক্যাপাসিটি অফ অ্যাবস্ট্রাক্ট রিজনিং,
অ্যাবস্ট্রাক্ট রিজনিং কথাটা এই জন্য বলা হচ্ছে, দেখো তুমি বাচ্চাকালে যখন তোমাকে তুমি একটা কোনো জিনিস নিয়ে জেদ ধরতা, তখন তোমাকে যদি জিজ্ঞেস করা হতো কেন চাই তোমার, তুমি সরাসরি বলতা যে আমি নেব, হয়তো বা কান্নাকাটিও জুড়ে দিত। তুমি জেদ ধরেছো এই জন্য তুমি নিবা। কিন্তু এই বয়সটা এসে তুমি আর কান্নাকাটি করো না। তুমি কি করো, তুমি তোমার বাবা মা বা যার থেকেই যে জিনিসটা চাও না কেন, তুমি কি করো, তুমি একটু যুক্তি দেখাও যে এই জন্য আমার এই জিনিসটা দরকার, এই জন্য এটা হয়েছে, এই জন্য হয়নি এটা। অর্থাৎ তোমার মধ্যে একটা বিমূর্ত যুক্তি দেওয়ার যে একটা যে প্রক্রিয়াটা, ওইটা তোমার মধ্যে সৃষ্টি হয়। While adolescence is a time of tremendous, ট্রেমেন্ডাসটা দাগাও। ট্রেমেন্ডাস মানে হচ্ছে সুপ্রচুর, এটাকে বলতে পারো হচ্ছে হিউজ বলা যায়। হিউজ, হিউজ বলা যায় এটাকে, ট্রেমেন্ডাস সুপ্রচুর। হোয়াইল অ্যাডোলেসেন্স ইজ এ টাইম অফ ট্রেমেন্ডাস গ্রোথ অ্যান্ড পোটেনশিয়াল। অর্থাৎ অ্যাডোলেসেন্সটা এমন একটা সময় যখন প্রচুর পরিমাণে মানে একদম হিউজ পরিমাণে এখানে বৃদ্ধি হয়, তেমনি এখানে পোটেনশিয়াল অর্থাৎ সম্ভাবনাও থাকে। অর্থাৎ অ্যাডোলেসেন্সটা হচ্ছে সম্ভাবনাময় এবং প্রচুর পরিমাণে গ্রোথের একটা সময়। ইট ইজ অলসো টাইম অফ কনসিডারেবল রিস্কস। অর্থাৎ এটা শুধু এই গ্রোথ আর পোটেনশিয়ালির সময় নয়, বরং এই সময়ে আরো কি থাকে, কনসিডারেবল রিস্ক অর্থাৎ বিবেচ্য কিছু ঝুঁকিও থাকে এই বয়সটাতে। ডিউরিং হুইচ সোশ্যাল কনটেক্সট এক্সার্ট পাওয়ারফুল ইনফ্লুয়েন্সেস। অর্থাৎ এই সময়টাতে বলা হচ্ছে যে সোশ্যাল কনটেক্সট সামাজিক যে পরিস্থিতি অবস্থা, এগুলো কি করে, এগুলো এক্সার্ট করে। এক্সার্টটা দাগাও, এক্সার্টটা গুরুত্বপূর্ণ এখানে। এক্সার্ট, এক্সার্ট মানে হচ্ছে প্রয়োগ করা। এক্সার্ট মানে হচ্ছে কোনো প্রয়োগ করা অর্থে হচ্ছে এক্সার্টটা ব্যবহৃত হয়। প্রয়োগ, প্রয়োগ করা। আর ইনফ্লুয়েন্সেস মানে হচ্ছে প্রভাব। ইনফ্লুয়েন্সেস মানে হচ্ছে প্রভাব। তাহলে দেখো এখানে অর্থ কি দাঁড়ালো, ইট ইজ অলসো টাইম অফ কনসিডারেবল রিস্ক, অর্থাৎ এটা একই সাথে ঝুঁকিরও সময়। ডিউরিং হুইচ, যে সময়ে সোশ্যাল কনটেক্সট এক্সার্ট পাওয়ারফুল ইনফ্লুয়েন্সেস, এই সময়টাতে সামাজিক বিষয়গুলো কি করে, একটা গুরুত্বপূর্ণ প্রভাব কিন্তু বিস্তার করে। এই এই যে অ্যাডোলেসেন্ট যারা আছে, কৈশোর কিশোর কিশোরী যারা আছে, তাদের উপর কিন্তু গুরুত্বপূর্ণ একটা গুরুত্বপূর্ণ একটা প্রভাব কিন্তু ফেলে। এবার দেখো 4 নাম্বার দেখো, ম্যানি অ্যাডোলেসেন্টস ফেস প্রেশার টু ইউজ অ্যালকোহল। অর্থাৎ অনেক অ্যাডোলেসেন্স অর্থাৎ এই যে সাধারণত ছেলেদের ক্ষেত্রে এটা হয় যে বড় ভাইরা থাকে, তারা কি বলে যে বলে বিড়িতে একটা টান দে, সিগারেটে একটা টান দে, দেখ তো কেমন লাগে, কেমন মজা। অর্থাৎ ওদেরকে বিভিন্নভাবে প্রেশারাইজ করা হয় যে এই অ্যালকোহল অর্থাৎ মদ জাতীয় জিনিসপত্র। সিগারেটটা দাগাও, সিগারেটটা হচ্ছে সিগারেটটা দরকার হয় হচ্ছে সাধারণত স্পেলিং এর জন্য, এটা অড হিসাবে না আসলেও স্পেলিং হিসাবে আসবে সিগারেটটা। তাহলে মানে হচ্ছে কমেন্স বা অনসেট। অনসেট বা কমেন্স, বিগিন সব অনেকগুলোই হয় অর্থ। স্টার্ট, স্টার্ট অ্যান্ড টু ইনিশিয়েট সেক্সুয়াল রিলেশনশিপ পুটিং দেমসেলফ অ্যাট হাই রিস্ক। অর্থাৎ একই সাথে যৌন সম্পর্ক স্থাপনের বিষয়টাও ওদের একটা মানে একটা কনসিডারেবল রিস্কের মধ্যে ফেলে দেয়, একটা ঝুঁকির মধ্যে ফেলে। ফর ইন্টেনশনাল, ইন্টেনশনাল মানে হচ্ছে ইচ্ছাকৃত, ইন্টেনশনাল মানে হচ্ছে ইচ্ছাকৃত, ইন্টেনশনাল মানে হচ্ছে ইচ্ছাকৃত। অ্যান্ড আনইনটেনশনাল, আনইনটেনশনাল মানে হচ্ছে অনিচ্ছাকৃত, অর্থাৎ ওটারই অ্যান্টোনিম। ইনজুরিজ, অর্থাৎ এই বিষয়টা তাদের ইচ্ছাকৃতভাবে যদি করে, সেটার ক্ষেত্রে ইচ্ছাকৃত ইনজুরি হতে পারে। বা যদি অনিচ্ছাকৃত কারো দ্বারা প্রভাবিত হয়ে করে, তাহলে দেখা যাবে যে অনিচ্ছাকৃত কোনো একটা ইনজুরি হয়েছে, ক্ষয়ক্ষতি হয়েছে, সেই কথা বলা হচ্ছে এখানে। আনইনটেটেড প্রেগনেন্সিস, আনইনটেটেড মানেও হচ্ছে এই আনইনটেনশনাল বা অনভিপ্রেত, এটা বাংলাটা হচ্ছে অনভি অনভিপ্রেত, অনভিপ্রেতও হতে পারে। অ্যান্ড সেক্সুয়ালি ট্রান্সমিটেড ইনফেকশন এসটিআইএস ইনক্লুডিং দ্য হিউম্যান ইমিউনোডিফিসিয়েন্সি ভাইরাস। ইমিউনোডিফিসিয়েন্সি ভাইরাসটা এই অংশটা দাগাও, এটা স্পেলিং এর জন্য রাখো। তাহলে এই সময় আরো বিভিন্ন যৌনবাহিত বিভিন্ন রোগের হওয়ার সম্ভাবনা থাকে, বা এইচআইভির মতো রোগ হওয়ার সম্ভাবনাটা থাকে, কারণ এই বয়সে বাচ্চা কাচ্চারা হচ্ছে মানে মোটামুটি অনভিজ্ঞ আর কি, ওরা অন্যের দ্বারা প্রভাবিত হয়। প্রথমে যেটাকে বলা হচ্ছিল যে ফেস প্রেশার, ফেস প্রেশারের যে কথা বলা হচ্ছিল এই অংশটা।
ম্যানি অলসো এক্সপিরিয়েন্স এ ওয়াইড রেঞ্জ অফ অ্যাডজাস্টমেন্ট, অর্থাৎ অনেকে আবার এই মানিয়ে নেওয়ার ক্ষেত্রে, কারণ এই বয়সটা এসে বিভিন্ন রকমের চেঞ্জ হয়, অনেকের মানিয়ে নিতে সমস্যা হয়, সেটাই বলা হচ্ছে ম্যানি অলসো এক্সপিরিয়েন্স এ ওয়াইড রেঞ্জ অফ অ্যাডজাস্টমেন্ট। অ্যাডজাস্টমেন্ট বলতে এখানে বোঝানো হচ্ছে যে মানিয়ে নেওয়ার জিনিসটা, মানিয়ে নেওয়ার বিষয়টাকে এখানে পয়েন্ট করা হচ্ছে। অ্যান্ড মেন্টাল হেলথ প্রবলেমস, অর্থাৎ মানসিক সমস্যার সাথে সাথে আরও আশেপাশের যে পরিস্থিতি, শারীরিক চেঞ্জেস, এগুলোর সাথে মানিয়ে নিতে এরা একটু হিমশিম খায়। বিহেভিয়ার প্যাটার্নস দ্যাট আর এস্টাবলিশ ডিউরিং দিস পিরিয়ড, অর্থাৎ এখানে বিহেভিয়ার প্যাটার্ন বলতে যে আসলে বাহ্যিক যে আচরণের বিষয়টা না, এখানে বিহেভিয়ার বলতে বোঝানো হচ্ছে আসলে মূলত অভ্যাস, অভ্যাসের কথা বলা হচ্ছে এখানে। আচার আচরণ তো এই সময় অটোমেটিকই চেঞ্জ তো হয়ই যায়, মেজাজ খিটখিটে সবার থাকে, তার উপর আবার অভ্যাসেরও কথাটা এখানে মেইনলি ফোকাস করা হচ্ছে। বিহেভিয়ার প্যাটার্নস দ্যাট আর এস্টাবলিশ ডিউরিং দিস পিরিয়ড, অর্থাৎ অভ্যাসের যে একটা প্যাটার্ন তৈরি হয় এই সময়টাতে, সাস অ্যাজ দ্য ইউজ অর অ্যাভয়েডেন্স অফ ড্রাগস। যেটা বলছিলাম যে অভ্যাস, এটা কিন্তু আচরণ না। দেখো, ইউজ অফ অ্যাভয়েডেন্স অফ ড্রাগস কিন্তু এটা কিন্তু কোনো আচরণের মধ্যে পড়ে না, বরং এটা একটা অভ্যাসের মধ্যে পড়ে। অর্থাৎ ড্রাগস নেওয়া অথবা এর থেকে দূরে থাকা, অ্যাভয়েডেন্স মানে হচ্ছে দূরে থাকা, অ্যাভয়েড করা, অর অ্যাবস্ট্রেইনিং ফর্ম, এটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। অ্যাবস্ট্রেইনিং ফর্ম মানে হচ্ছে বিরত থাকা, অ্যাবস্ট্রেইনিং ফর্ম মানে হচ্ছে বিরত, বিরত থাকা। অ্যাবস্টেনিং ফ্রম সেক্সুয়াল রিস্ক, অর্থাৎ টেকিং অর অ্যাবস্টেনিং ফর, অর্থাৎ সেক্সুয়াল রিস্কের মধ্যে যৌন সম্পর্কিত কোনো ঝুঁকির মধ্যে যাওয়া অথবা তা থেকে বিরত থাকা, ক্যান হ্যাভ লং লাস্টিং নেগেটিভ অ্যান্ড পজিটিভ ইফেক্টস অন ফিউচার হেলথ অ্যান্ড ওয়েলবিং। এখন দেখো, নেগেটিভ অ্যান্ড পজিটিভ দুইটাই বলতেছে এই কারণে, কারণ তুমি যদি ইউজ করো ড্রাগস তাহলে হচ্ছে নেগেটিভ ইফেক্ট পড়বে, যদি এইটা অ্যাভয়েড করো তাহলে পজিটিভ ইফেক্ট পড়বে তোমার ভবিষ্যতের স্বাস্থ্য এবং কল্যাণের ওপরে, সেটা বলা হচ্ছে এখানে। অ্যাজ এ রেজাল্ট, ফলে অ্যাডাল্টস হ্যাভ ইউনিক অপরচুনিটিস টু ইনফ্লুয়েন্স অ্যাডোলেসেন্স, এই কারণে প্রাপ্তবয়স্ক যারা আছে তাদের একটা, কি বলছে, যে ইউনিক অপরচুনিটিস, অর্থাৎ একটা অনন্য একটা সুযোগ আছে এই যে অ্যাডোলেসেন্স বা কিশোর কিশোরী যাদের, এদেরকে হচ্ছে প্রভাব বিস্তার করা এদের উপরে। কিসের জন্য? কারণ দেখো এখানে উপরেই কিন্তু বলে দেওয়া আছে এদের মধ্যে একটা দোদুল্যমান অবস্থা, অর্থাৎ ড্রাগ ইউজ করবে নাকি করবে না, খারাপ কাজে যাবে কি যাবে না, অর্থাৎ এরা কিন্তু দোদুল্যমান একটা অবস্থার মধ্যে আছে। এখন যদি কোনো একটা অ্যাডাল্ট যদি ওকে পথভ্রষ্ট করে বা সঠিক পথ দেখায়, তাহলে কিন্তু ও সেই দিকেই যাবে, কারণ ওই এই মুহূর্তে ও কিন্তু একটা দোদুল্যমান অবস্থার মধ্যে আছে। সেই জন্য বলছে যে ওদের, অর্থাৎ প্রাপ্তবয়স্কদের একটা একটা ইউনিক অপরচুনিটি আছে এই কিশোর কিশোরীদের হচ্ছে ইনফ্লুয়েন্স করার। এরপরের অংশ দেখো, 5 নাম্বার। অ্যাডোলেসেন্স আর ডিফারেন্ট, আবার ডিফারেন্ট ফ্রম ইউজ করেছে, আলাদা। অ্যাডোলেসেন্স আর ডিফারেন্ট ফ্রম ইয়ং চিলড্রেন অ্যান্ড অ্যাডাল্টস, অর্থাৎ এই বয়সন্ধিকালের যে কিশোর কিশোরীরা, এরা শিশুদের থেকেও আলাদা এবং যারা প্রাপ্তবয়স্ক তাদের থেকেও আলাদা। স্পেসিফিক্যালি একদম নির্দিষ্টভাবে বলা হচ্ছে অ্যাডোলেসেন্স আর নট ফুলি ক্যাপাবল, ক্যাপাবল অফ, এটাও অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। ক্যাপাবল অফ অর্থ হচ্ছে সক্ষম, ক্যাপাবল অফ অর্থ সক্ষম। দে আর নট ফুলি ক্যাপাবল অফ আন্ডারস্ট্যান্ডিং কমপ্লেক্স কনসেপ্টস। কমপ্লেক্স বলতে এখানে জটিল, তোমরা আর একটা চ্যাপ্টারে একটা শব্দ পড়েছিলে ইন্টিগ্রেট, ইন্টিগ্রেট, বা এখানে ডিফিকাল্ট হতে পারে, এখানে আরো হতে পারে ডিফিকাল্ট, অর্থাৎ জটিল যে বিষয়গুলো আছে, ধারণা, বিষয়, কনসেপ্ট, অর্থাৎ এই যে অ্যাডোলেসেন্সরা আছে এরা জটিল বিষয়গুলো বুঝতে অক্ষম, ক্যাপাবল না এরা। অর দ্য রিলেশনশিপ বিটুইন বিহেভিয়ার অ্যান্ড কনসিকুয়েন্সেস, কনসিকুয়েন্সেস মানে হচ্ছে, কনসিকুয়েন্সেস মানে ফলাফল, কনসিকুয়েন্সেস মানে হচ্ছে ফলাফল, অর্থাৎ এই যে অ্যাডোলেসেন্সরা আছে এরা একই সাথে আচরণ এবং সেই আচরণের যে ফলাফল, এই দুইটার মধ্যে যে সম্পর্ক সেটা সম্পর্কেও এরা বুঝতে সক্ষম না। অর দ্য ডিগ্রি অফ কন্ট্রোল দেই হ্যাভ অর ক্যান হ্যাভ ওভার হেলথ ডিসিশন মেকিং, অর্থাৎ স্বাস্থ্য সম্পর্কিত ডিসিশন নেওয়া এবং নেওয়ার ক্ষেত্রে যে ধরনের ডিগ্রি অফ কন্ট্রোল মানে হচ্ছে নিয়ন্ত্রণের যে একটা মাত্রা থাকা দরকার সেটা ওদের নেই, অর্থাৎ নিজের সম্পর্কে যে আমরা সিদ্ধান্ত নেব, কতটুক নেব, কিভাবে নেব, ওইটার বিষয়ে ওরা কিন্তু ক্যাপাবল না, ওইটার কন্ট্রোল ওদের তেমন একটা নেই। ইনক্লুডিং দ্যাট রিলেটেড টু
রিলেটেড টু মানে হচ্ছে সম্পর্কিত, এটাও অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। রিলেটেড টু মানে হচ্ছে সম্পর্কিত। আচ্ছা, দ্যাট রিলেটেড টু সেক্সুয়াল বিহেভিয়ার, অর্থাৎ আরো কি আরো আছে যে এই যে যৌন সম্পর্কিত যে আচার আচরণ, এইটা সম্পর্কেও এরা কিন্তু বেশি একটা ক্যাপাবল না, এটার কথাই বলা হচ্ছে। দিস ইনঅ্যাবিলিটি বলা হচ্ছে এই উপরের যে চারটার কথা বলা হলো, যে আন্ডারস্ট্যান্ডিং কমপ্লেক্স, মানে জটিল বিষয় এরা বোঝে না, বিহেভিয়ার এবং অর্থাৎ আচরণ এবং ফলাফলের মধ্যে সম্পর্কটা বোঝে না, আরো কতটুকু নিয়ন্ত্রণ নিজের ডিসিশন মেকিং এর উপর থাকা দরকার বা নেওয়া দরকার সেটা ওদের থাকে না, সেটা বলা হচ্ছে যে এই সকল যে ইনঅ্যাবিলিটি মানে হচ্ছে অক্ষমতা, ইনঅ্যাবিলিটি মানে হচ্ছে অক্ষমতা, এই সকল অক্ষমতা মে মেক দেম পার্টিকুলারলি ভালনারেবল টু সেক্সুয়াল এক্সপ্লয়টেশন অ্যান্ড হাই রিস্ক বিহেভিয়ার। অর্থাৎ এই ধরনের যে অক্ষমতা বা দুর্বলতার কথা বলা হচ্ছে এখানে, এগুলো তাদের কি করতে পারে, ভালনারেবল টু মানে ভালনারেবল মানে মেইনলি দুর্বল, কিন্তু এখানে ভালনারেবল টু মানে বোঝানো হচ্ছে যে শিকার হওয়া, অর্থাৎ কোনো কিছু শিকারে পরিণত হওয়া, সেক্সুয়াল এক্সপ্লয়টেশন অ্যান্ড হাই রিস্ক বিহেভিয়ার, অর্থাৎ এই ইনঅ্যাবিলিটিগুলোই তাদেরকে যৌন শোষণ, এই এক্সপ্লয়টেশন মানে হচ্ছে শোষণ, এক্সপ্লয়টেশন মানে হচ্ছে শোষণ, অর্থাৎ একই সাথে তাদের শোষণের শিকার করতে পারে, অথবা হাই রিস্ক বিহেভিয়ার অর্থাৎ বিভিন্ন ধরনের ধরো ঝুঁকিপূর্ণ যে আচার আচরণ সেগুলোর মধ্যে ওদের কি করতে পারে, ফেলে দিতে পারে বা ওগুলো শিকারে পরিণত করতে পারে। ভালনারেবল টু লস, কাস্টমস অ্যান্ড প্র্যাকটিসেস মে অলসো এফেক্ট। এ দেখো এই জিনিসটা কিন্তু পরীক্ষায় আসে, কিন্তু এটা গুরুত্বপূর্ণ একটা শব্দ, এফেক্ট শব্দটা আর ইফেক্ট শব্দটার মধ্যে তোমরা অনেকে প্যাচ লাগাও। এই এফেক্ট আর ইফেক্টের মধ্যে পার্থক্য আছে। এই এফেক্টটা হচ্ছে ভার্ব, এখানে যে এফেক্টটা আছে এটা হচ্ছে ভার্ব, আর আরেকটা আছে হচ্ছে ইফেক্ট, যেটা ই দিয়ে শুরু হয়, ই ডবল এফ ই সি টি, এইটা হচ্ছে নাউন। এই ইফেক্টটা হচ্ছে নাউন আর এফেক্টটা হচ্ছে ভার্ব। তাহলে আইন, প্রথা এবং রেওয়াজ যেগুলো আছে এগুলো কি করতে পারে, মে অলসো এফেক্ট অ্যাডোলেসেন্স ডিফারেন্টলি দ্যান অ্যাডাল্টস। অর্থাৎ যে সকল সমাজে যে সকল আইন, তারপরে হচ্ছে প্রথা এবং রেওয়াজগুলো আছে, এগুলো অ্যাডোলেসেন্সদের ওই প্রাপ্তবয়স্কদের থেকে একটু আলাদাভাবে কি করতে পারে, প্রভাব ওদের প্রভাব ফেলতে পারে, সেটা বলা হচ্ছে এখানে। ফর এক্সাম্পল, উদাহরণ হিসেবে বলা হচ্ছে লস অ্যান্ড পলিসিস অফেন রেস্ট্রিক্ট অ্যাডোলেসেন্স, অর্থাৎ রেস্ট্রিক্ট বলতে এখানে বোঝানো হচ্ছে লিমিট, লিমিট করে দেয়, বাধা দেয়, লিমিট, লিমিট অথবা বাধা বলতে পারো, লিমিট অথবা বাধা। তাহলে কি করে, যে আইন এবং নিয়ম নীতিগুলো আছে এগুলো এই শিশু, সরি শিশু না, এরা হচ্ছে কিশোর কিশোরী, কিশোর কিশোরীদের রেস্ট্রিক্ট করে, বাধা দেয় কি থেকে, অ্যাক্সেস টু রিপ্রোডাক্টিভ হেলথ ইনফরমেশন অ্যান্ড সার্ভিসেস, অর্থাৎ এদেরকে এই যে প্রজনন স্বাস্থ্য সম্পর্কিত যে সেবা এবং তথ্যগুলো আছে এগুলোর অ্যাক্সেস পাওয়া থেকে ওদের রেস্ট্রিক্ট করে। তারপরে কি বলছে দেখো, স্পেশালি হোয়েন দে আর আনমেরিড, এবং বিশেষত যখন তারা অবিবাহিত, অর্থাৎ যারা সার্ভিস প্রোভাইডাররা আছে, যারা হয়তো রিপ্রোডাক্টিভ হেলথ ইনফরমেশন বা সার্ভিসগুলো দিয়ে থাকে, তারা হয়তো তাদের সরাসরি এই কিশোর কিশোরী অ্যাডোলেসেন্সগুলোদের এদের হচ্ছে ইনফরমেশন দেয় না, কিসের জন্য, কারণ তারা বিবাহিত নয় বা আরো নানা কারণ দেখিয়ে ওদের কোনো রকমের ইনফরমেশন দেয় না, রেস্ট্রিক্ট করে দেয়। ইন অ্যাডিশন, ইভেন হোয়েন সার্ভিসেস ডু এক্সিস্ট, এক্সিস্ট মানে হচ্ছে বিদ্যমান থাকা, এক্সিস্ট মানে হচ্ছে বিদ্যমান থাকা, বিদ্যমান, আচ্ছা বিদ্যমান লিখলেই হবে। অর্থাৎ এমনকি যখন সার্ভিস অর্থাৎ এই সেবাগুলো বিদ্যমান থাকে, প্রোভাইডার অ্যাটিটিউডস অ্যাবাউট অ্যাডোলেসেন্স অফেন পোজ আ সিগনিফিক্যান্ট ব্যারিয়ার টু দ্য ইউজ অফ দোজ সার্ভিসেস। এই যে প্রথমে যেটা বলতেছিলাম, যে যদিও কোনো একটা জায়গায় সার্ভিস থাকে যে অ্যাডোলেসেন্সদের এইসব নলেজ দেওয়া যাবে, জ্ঞান সরবরাহ করা যাবে, তারপরে ওইখানে যে সার্ভিস প্রোভাইডার আছে যিনি ওই সেবাগুলো দিচ্ছেন, সেটা হোক যে কেউ, আহ, সেই সার্ভিস প্রোভাইডারের যে দৃষ্টিভঙ্গি ওফেন often pose often pose a significant barrier to the use of those services, অর্থাৎ ওনাদের ওই অ্যাটিটিউড বা মনোভাবটা এই অ্যাডোলেসেন্সদের এইসব তথ্য দেওয়ার থেকে দেখা যায় যে বাইরে রাখে, যে ওদের মনোভাব এরকম যে ওরা এখনো বাচ্চা আছে, ওদেরকে এইসব তথ্য দেওয়া যাবে না। স্প্রেড অফ, হ্যাঁ স্প্রেড অফ মানে, হ্যাঁ স্প্রেড অফ ও প্রিপোজিশন, স্প্রেড অফ মানে হচ্ছে কোনো কিছুর বিস্তার লাভ করা। এরপরে দেখো,
পরের অংশ, অ্যাডোলেসেন্স ডিপেন্ড অন, এই যে ডিপেন্ড অনও কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, কারোর উপর নির্ভর করা, কারোর উপর নির্ভর করা, এটা হচ্ছে ডিপেন্ড অন। তাহলে অ্যাডোলেসেন্স কাদের উপর নির্ভর করে? দেয়ার ফ্যামিলিজ, দেয়ার কমিউনিটি, স্কুলস, হেলথ সার্ভিসেস অ্যান্ড দেয়ার ওয়ার্কশপস। অর্থাৎ অ্যাডোলেসেন্স একই সাথে পরিবার, তাদের সম্প্রদায়, স্কুল এবং আহ, স্বাস্থ্যসেবা এবং তাদের যে কর্মক্ষেত্র আছে, এই সব জায়গার উপরে কি করে এরা নির্ভর করে। কিসের জন্য নির্ভর করে? টু লার্ন, টু লার্ন আ ওয়াইড রেঞ্জ অফ স্কিলস, অর্থাৎ একটা বিস্তৃত বিভিন্ন ধরনের অভিজ্ঞতা বা দক্ষতা শেখার জন্য এদের উপর নির্ভর করে। দ্যাট ক্যান হেল্প, দ্যাট ক্যান, এখানে দ্যাট বলতে বোঝানো হচ্ছে এই স্কিলসগুলো, এই স্কিলগুলো ক্যান হেল্প দেম টু কোপ উইথ, কোপ উইথ মানে হচ্ছে কোনো কিছুর সাথে মানিয়ে চলা, মানিয়ে নেওয়া এরকম, মানিয়ে, মানিয়ে চলা, মানিয়ে চলা, কোপ উইথ, অর্থাৎ ক্যান হেল্প দেম কোপ উইথ দ্য প্রেশার দে ফেস। অর্থাৎ এই যে কমিউনিটি, তারপরে হচ্ছে স্কুল ফ্যামিলি থেকে যে স্কিলগুলো তারা শিখবে, এই স্কিলগুলো কি করবে, তারা যে এই অ্যাডোলেসেন্স সময়ে যে বিভিন্ন ধরনের প্রেশার ফেস করে সেইগুলোর সাথে মানিয়ে চলতে তাদের সহায়তা করবে। অ্যান্ড মেক আ সাকসেসফুল ট্রানজিশন ফ্রম চাইল্ডহুড টু অ্যাডাল্টহুড, এবং এই কি বলে এটাকে, যে শৈশব থেকে একদম অ্যাডাল্টহুড অর্থাৎ প্রাপ্তবয়স্ক, শৈশব থেকে একদম প্রাপ্তবয়স্ক পর্যায় পর্যন্ত তাদের একটা সাকসেসফুল ট্রানজিশনে সহায়তা করবে। প্যারেন্টস, মেম্বার্স অফ দ্য কমিউনিটি, অর্থাৎ পিতামাতা এবং সমাজের যে আরো সদস্যরা আছে, সার্ভিস প্রোভাইডার্স অর্থাৎ সেবা প্রদানকারীরা, অ্যান্ড সোশ্যাল ইনস্টিটিউশন, সোশ্যাল ইনস্টিটিউশন বলতে বোঝানো হচ্ছে যেমন ধরো স্কুল হতে পারে, আরো যে সকল কোনো ক্লাব হতে পারে, সেসবের কথা বলা হচ্ছে। সামাজিক যে প্রতিষ্ঠানগুলো আছে, ইনস্টিটিউশন, হ্যাভ দ্য রেসপন্সিবিলিটি টু বোথ প্রমোট অ্যাডোলেসেন্স ডেভেলপমেন্ট অ্যান্ড অ্যাডজাস্টমেন্ট and to intervene effectively when problem arise। আচ্ছা, তাহলে কিসের কিসের কথা বলা হলো, যে মাতা পিতা, তারপরে হচ্ছে কমিউনিটি সদস্য, সেবা প্রদানকারীরা এবং বিভিন্ন ধরনের ইনস্টিটিউশন কি করবে, তাদের হচ্ছে একটা দায়িত্ব আছে। কি দায়িত্ব আছে? টু বোথ প্রমোট অ্যাডোলেসেন্স ডেভেলপমেন্ট অ্যান্ড অ্যাডজাস্টমেন্ট, অর্থাৎ অ্যাডোলেসেন্সের বৃদ্ধি এবং সমন্বয়কে তারা প্রমোট করবে, এবং সাথে সাথে আরো কি করবে? টু ইন্টারভিন, ইন্টারভিনটা দাগাও, ইন্টারভিন অর্থ হচ্ছে হস্তক্ষেপ করা, ইন্টারভিন অর্থ হচ্ছে হস্তক্ষেপ করা, হস্তক্ষেপ করা। আচ্ছা, তাহলে এবং তারা ইন্টারভিনও করবে কোন সময়? ইফেক্টিভলি হোয়েন প্রবলেম অ্যারাইজ, অ্যারাইজ মানে হচ্ছে রাইজ আপ, অ্যারাইজ মানে হচ্ছে রাইজ আপ, রাইজ আপকে অ্যারাইজ বলে। যেমন ওয়েক আপকে কি বলে, ওয়েক আপকে সংক্ষেপে বলে হচ্ছে অ্যাওয়েক, অ্যাওয়েক বলে, সেরকম এরাইজ হচ্ছে রাইজ আপ। তাহলে তারা কখন হস্তক্ষেপ করবে? যখন দেখা যাবে অ্যাডোলেসেন্সের জীবনে কোনো একটা সমস্যা আসবে, প্রবলেম আসবে, তখন তারা হস্তক্ষেপ করবে। এখানে হস্তক্ষেপ করা বলতে বোঝানো হচ্ছে ওদের ওই সমস্যাগুলো হচ্ছে সমাধান করবে এরা। আচ্ছা, এইটা ছিল তোমাদের প্রথম অংশের কাজ। এরপরে তোমাদের এমসিকিউ গুলো দেওয়া আছে, যারা জুম থেকে ক্লাস করছো তারা হচ্ছে এগুলো, তোমাদের যে নোট সেকশন আছে, তোমরা নোট সেকশনে কিন্তু জমা দিয়ে দিবা। আর হচ্ছে প্রশ্ন আছে মনে হয় কয়েকটা, এই কয়েকটা তোমাদের বইয়েরই প্রশ্ন, এগুলো তোমরা কিন্তু নোট সেকশনে জমা দিয়ে দিবা। এরপরে দেখো লেসন 2 আমাদের, অ্যাডোলেসেন্স অ্যান্ড সাম রিলেটেড প্রবলেমস ইন বাংলাদেশ, অর্থাৎ আমাদের যে কিশোর কিশোরী এবং তাদের সাথে সম্পর্কিত বাংলাদেশে যে সমস্যাগুলো আছে এই অংশে সেটা দেখাবে। দেখো 1 নম্বর, অ্যাডোলেসেন্স কনস্টিটিউট এ নেশনস কোর রিসোর্স ফর ন্যাশনাল রিনিউয়াল অ্যান্ড গ্রোথ, অর্থাৎ জাতীয় নবায়ন এবং বৃদ্ধির জন্য, গ্রোথ বলতে বৃদ্ধি, অর্থাৎ জাতীয় রিনিউয়াল অর্থাৎ নবায়ন, রিনিউয়াল মানে হচ্ছে নবায়ন, তোমরা এটা মনে হয় সাধারণত বিজ্ঞান বইয়ে পড়েছো তোমরা, নবায়ন, নবায়ন। তাহলে জাতীয় নবায়ন এবং উন্নয়নের জন্য অ্যাডোলেসেন্স, অ্যাডোলেসেন্স হচ্ছে একদম গুরুত্বপূর্ণ, মানে মূল জিনিসটা। এটার একটা যদি বাংলাতে এরকম করে বলো, যে আমরা সাধারণত বলি না আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ, এইটাই ধরো হচ্ছে ওর ইংলিশ। আমরা সাধারণত ভাবার্থ পড়বো, কারণ একটা করে ওয়ার্ড ভেঙে ভেঙে তুমি যখন মিনিং করতে যাবা দেখবে সেন্টেন্সের মিনিং আসে না সাধারণত। এইটার ওই বাংলা মিনিংটা হচ্ছে এরকম যে আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ, মানে হচ্ছে ন্যাশনস কোর রিসোর্সেস, এরাই হচ্ছে জাতির মূল সম্পদ। অ্যাডোলেসেন্স ইজ এ পিরিয়ড ইন লাইফ হোয়েন ট্রানজিশন ফ্রম চাইল্ডহুড টু অ্যাডাল্টহুড টেক প্লেস, অর্থাৎ অ্যাডোলেসেন্স অর্থাৎ কৈশোরকাল হচ্ছে এমন একটা সময় যখন এই শৈশব থেকে
প্রাপ্তবয়স্কের যে ট্রানজিশনটা, পরিবর্তনটা এই সময়ে ঘটে। অ্যান্ড বিহেভিয়ার্স অ্যান্ড লাইফস্টাইল আর শিফট, এবং এই সময়ে আচার আচরণ এবং জীবনের যে স্টাইল, অর্থাৎ বিভিন্ন তুমি কিভাবে জীবনযাপন করো সেই বিষয়টাও এই সময় শিফট হয়। এখানে শিফট বলতে বোঝানো হচ্ছে বিল্ড, অর্থাৎ এই সময়ে হচ্ছে তৈরি হয় এসব। অ্যাকর্ডিং টু দ্য ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, অর্থাৎ হু এর মতে অ্যাডোলেসেন্স ইজ দ্য পিরিয়ড হুইচ শেপস দ্য ফিউচার অফ গার্লস অ্যান্ড বয়েজ লাইফস। অর্থাৎ হু বলতেছে, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বলতেছে যে এই কৈশোরকালটা এমন একটা সময় যেটা এই আহ, যে ছেলে মেয়েগুলো আছে এদের জীবনের, এদের ভবিষ্যতের যে বিষয়টা সেইটা হচ্ছে শেপ করে, বিল্ড করে, এদের ভবিষ্যৎ কেমন হবে সেইটা। দেয়ার আর 28 মিলিয়ন অ্যাডোলাইসেন্টস। এটা দেখো, অ্যাডোলেসেন্ট আর কিন্তু অ্যাডোলেসেন্সের মধ্যে পার্থক্য আছে। অ্যাডোলেসেন্স মানে হচ্ছে কৈশোর, আর অ্যাডোলেসেন্টস মানে হচ্ছে কিশোর কিশোরী। In Bangladesh, 13.7 million of them are girls and 14.3 millions boys. আচ্ছা, যাই হোক, এটা রিসেন্ট ডাটা না, এটা যে সময়ে এই প্যাসেজটা তোমাদের বইয়ে ইনক্লুড করা হয়েছে ওই সময়কার ডাটা, সেই অনুযায়ী হচ্ছে বাংলাদেশে 28 লক্ষ মোট হচ্ছে অ্যাডোলেসেন্স কিশোর কিশোরী আছে। তার মধ্যে 13.7 হচ্ছে 7 লক্ষ হচ্ছে মেয়ে, এবং 14.3 লক্ষ হচ্ছে ছেলে। 2 নাম্বার দেখো, দ্য সিচুয়েশন অফ অ্যাডোলেসেন্ট গার্লস ইন বাংলাদেশ ইজ ক্যারেক্টারাইজড। ক্যারেক্টারাইজড মানে হচ্ছে বৈশিষ্ট্যমণ্ডিত, বৈশিষ্ট্য মণ্ডিত, বৈশিষ্ট্যমণ্ডিত বাই ইনইকুয়ালিটি, সাবঅর্ডিনেশন উইথিন দ্য ফ্যামিলি অ্যান্ড সোসাইটি। অর্থাৎ পরিবার এবং সমাজের মধ্যে, অর্থাৎ বাংলাদেশের যে অ্যাডোলেসেন্স কিশোর কিশোরীরা আছে এরা পরিবার এবং সমাজের মধ্যে ইনইকুয়ালিটি, অর্থাৎ অসমতা, অসমতা এবং সাবঅর্ডিনেশন। সাবঅর্ডিনেশন মানে হচ্ছে দমন, কাউকে দমন করে রাখা, সেটা হচ্ছে সাবঅর্ডিনেশন। অর্থাৎ নিজেদের পরিবার এবং সমাজের মধ্যে মেয়েরা কি দ্বারা বৈশিষ্ট্যমণ্ডিত, এরা হচ্ছে অসমতার দমন, দমন দিয়েই হচ্ছে এরা বৈশিষ্ট্যমণ্ডিত উইথিন দ্য ফ্যামিলি অ্যান্ড সোসাইটি। দিস ইনইকুয়ালিটি, অর্থাৎ এই অসমতা, লিডস টু, এই লিডস টু একসাথে বসে সাধারণত, লিডস টু মানে কোনো কিছুকে কোনো দিকে পরিচালনা করা, ঘটায়, এরকম বোঝায়। ওয়াইড স্প্রেড প্র্যাকটিস অফ চাইল্ড ম্যারেজ, অর্থাৎ এই যে ইনইকুয়ালিটি, এই যে অসমতা, অর্থাৎ ছেলে মেয়ের মধ্যে যে যে বিভেদটা, এটা কি করে, এটা হচ্ছে চাইল্ড ম্যারেজ, অর্থাৎ বাল্য বিবাহের যে প্রসার, এটা বাল্য বিবাহের যে প্র্যাকটিসটা আছে সমাজে, রীতিটা আছে, এটাকে আরো বিস্তৃত করে। ওয়াইড স্প্রেড মানে বিস্তৃত, বিস্তৃত, এটাকে আরো বিস্তৃত করে। Marginalization or exclusion from health, education, and economic opportunities, and vulnerability to violence and sexual abuse। এই জায়গাতে দাগাও হচ্ছে মার্জিনালাইজেশন, এটা যেমন স্পেলিং ইম্পর্টেন্ট তেমনই হচ্ছে মিনিং হিসেবেও ইম্পর্টেন্ট। আর এদিকে দাগাও হচ্ছে এক্সক্লুশনটা। এক্সক্লুশন অর্থ হচ্ছে, এক্সক্লুশন সাধারণ অর্থ হচ্ছে বর্জন, তবে এই জায়গায় অর্থ হচ্ছে বঞ্চিত করা, কাউকে কোনো কিছু থেকে বঞ্চিত করা অর্থে এক্সক্লুশনটা হচ্ছে ইউজ করা যায়, বঞ্চিত করা। আর মার্জিনালাইজেশন হচ্ছে প্রান্তীয়করণ, প্রান্তীয়, প্রান্তীয়করণ। এটা আর একটা তোমরা শব্দ শুনেছো তোমরা যারা, ধরো কনফাইন্ড, কনফাইন্ড যেটাকে বলে, অর্থাৎ চার দেয়ালের মধ্যে বন্দি করে ফেলা। কনফাইন্ড এটাও হয়, চার দেয়ালে বন্দি করে ফেলা, কনফাইন্ড। মার্জিনালাইজ করা অর্থাৎ কাউকে একজন আহ, প্রান্তিকরণ করে ফেলা, কোনো একটা সুবিধা থেকে আলাদা করে দেওয়া, সেই ক্ষেত্রেও মার্জিনালাইজ ইউজ হয়। তাহলে দেখো কোথায় ছিলাম আমরা, ওপরে ওয়াইড স্প্রেড প্র্যাকটিস অফ চাইল্ড ম্যারেজ। আচ্ছা, মার্জিনালাইজেশন অর এক্সক্লুশন ফ্রম হেলথ, এডুকেশন অ্যান্ড ইকোনমিক অপরচুনিটিস, অর্থাৎ কাউকে এই স্বাস্থ্য, শিক্ষা এবং যে অর্থনৈতিক যে সুযোগ সুবিধাগুলো আছে এগুলো থেকে বঞ্চিত করা বা প্রান্তিকরণ করে ফেলা। বঞ্চিত করা মানে তো একবারেই কাট করে দিল, অর্থাৎ একদমই কোনো সুযোগ সুবিধা দেবে না। আর মার্জিনালাইজেশন মানে হয়তো একদম প্রান্তিকরণ করে ফেলেছে, খুব সামান্য কিছু পায়, এরকম একটা অবস্থা বোঝাচ্ছে। অ্যান্ড ভালনারেবিলিটি টু ভায়োলেন্স অ্যান্ড সেক্সুয়াল অ্যাবিউস। সেক্সুয়াল অ্যাবিউস, অ্যাবিউস মানে হচ্ছে নির্যাতন, নিপীড়ন। অ্যাবিউস মানে হচ্ছে নির্যাতন বা নিপীড়ন, নির্যাতন নিপীড়ন যেটা একটা হলেই হবে, নির্যাতন। ভায়োলেন্স মানে হচ্ছে সহিংসতা, সহিংসতা, ভায়োলেন্স মানে হচ্ছে সহিংসতা।
সহিংসতা অর্থাৎ এই জিনিসটা, এই ইনইকুয়ালিটিতে তাহলে কি কি লিড করলো, কোন কোন দিকে পরিচালিত করলো, একই সাথে এই বাল্য বিবাহেরটা প্রসারটা ঘটালো। এরপরে হচ্ছে শিক্ষা, ইকোনমিক আর হচ্ছে হেলথ অর্থাৎ এই সব বিষয়ের যে সুযোগ সুবিধা আছে এগুলো থেকে বঞ্চিত করলো। এবং আরো কিসের শিকার করলো, সহিংসতা এবং নির্যাতনের শিকার করলো বা এদিকে পরিচালিত করলো। এরপরে দেখো 3 নাম্বার, ইন বাংলাদেশ দ্য লিগাল এজ এজ অফ ম্যারিজ ইজ 18 ফর গার্লস অ্যান্ড 21 ফর বয়েজ। অর্থাৎ বাংলাদেশে মেয়েদের বিয়ের বয়স হচ্ছে 18 আর ছেলেদের হচ্ছে 21। হাউএভার 33% অফ অ্যাডোলেসেন্ট গার্লস আর ম্যারিড বিফোর দ্য এজ অফ 15। অর্থাৎ কিন্তু বলা হচ্ছে যা হোক এখানে বিয়ের বয়সটা 18 দেওয়া হয়েছে, তাতে যা হোক 33% যে কিশোর কিশোরীরা আছে এদের বিয়ে হয় মোটামুটি দেখা যায় যে 15 বছরের আগেই বিয়ে হয়। অ্যান্ড 60% বিকাম মাদার্স বাই দ্য এজ অফ 19। এবং 19 বছরের আগেই এরা হচ্ছে গর্ভধারণ করে বা মা হয়। রিসার্চ finds that adolescents with higher level of education and from more affluent families tend to marry at a later age। আচ্ছা, এটা দেখো, প্রথমে অ্যাফ্লুয়েন্ট মানেটা জেনে নাও। অ্যাফ্লুয়েন্ট মানে হচ্ছে ওয়েলদি, বা বলতে পারো রিচ, যেটা। আর টেন টু মানে হচ্ছে প্রবণতা, মানে হচ্ছে প্রবণতা বা আচ্ছা, তাহলে রিসার্চে কি উঠে এসেছে, রিসার্চ ফাইন্ড দ্যাট অ্যাডোলেসেন্স উইথ হায়ার লেভেল অফ এডুকেশন। অর্থাৎ যে সকল কিশোর কিশোরীর, মেইনলি এখানে কিশোরীকে বোঝাচ্ছে, যে সকল কিশোরীর উচ্চ শিক্ষা থাকে অ্যান্ড ফ্রম মোর অ্যাফ্লুয়েন্ট ফ্যামিলিজ, এবং যারা খুব ভালো একটা আহ, বলতে পারো বড়লোক ফ্যামিলি থেকে বা যারা মোটামুটি আর্থিকভাবে সচ্ছল ফ্যামিলি থেকে আসে, টেন টু ম্যারি অ্যাট এ লেটার এজ। অর্থাৎ তাদের মধ্যে দেখা যায় যে বিয়ে দেরিতে করার যে প্রবণতা সেটা থাকে। বয়েজ হাউএভার বিকাম, বয়েজ যা হোক এই জায়গাটা থেকে মূলত শুরু, বয়েজ বিকাম রেডি ফর ম্যারেজ অনলি আফটার সেভারাল ইয়ার্স অফ অ্যাডোলেসেন্স অ্যান্ড ইয়ং অ্যাডাল্টহুড। অর্থাৎ ছেলেদের পরিস্থিতিটা কিছুটা আলাদা, এরা হয়তো দেখা যায় যে কৈশোর পার করার পরপরই, অর্থাৎ নতুন নতুন প্রাপ্তবয়স্ক হওয়ার পরপরই এরা বিয়ের জন্য প্রস্তুত হয়ে যায়, সেভারাল ইয়ার্স অর্থাৎ কিছু বছর পরেই। হোয়েন এ গার্ল গেটস ম্যারিড অর্থাৎ যখন একটা মেয়ের বিয়ে হয়, শি ইউজুয়ালি ড্রপস আউট। ড্রপস আউটের সুন্দর একটা সিনোনিম তোমাদের এই দেখো পরের স্লাইডেই আছে, পুলড আউট। এটা হচ্ছে এই ড্রপস আউটের যে সিনোনিম, এটা ড্রপস আউট, আউটের সিনোনিম হচ্ছে পুলড আউট অফ স্কুল অ্যান্ড বিগিনস ফুল টাইম ওয়ার্ক ইন 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 এটা অর্থ ড্রপস আউট মানে কিন্তু পুলড আউট তো ওটা সিনোনিম বলে দিলাম, এটা অর্থ হচ্ছে ঝরে যাওয়া, ঝরে যাওয়া, অর্থে ড্রপস আউট ইউজ করা যায়। তাহলে হোয়েন এ গার্লস গেট ম্যারিড অর্থাৎ একজন কিশোরীর বা মেয়ের যখন বিয়ে হয়, শি ইউজুয়ালি ড্রপস আউট অফ স্কুল অ্যান্ড বিগিনস ফুল টাইম ওয়ার্ক ইন হার ইনলস হাউসহোল্ড। হাউসহোল্ড মানে হচ্ছে ডোমেস্টিক, মানে ঘরোয়া যে কাজগুলো বলে সেগুলোকে বোঝানো হচ্ছে। অর্থাৎ বিয়ে হওয়ার পরপরই মেয়েরা দেখা যায় স্কুল থেকে ঝরে পড়ে এবং তারা কি শুরু করে, এই নিজের শ্বশুর বাড়িতে একদম ঘরোয়া যে কাজগুলো করা শুরু করে একদম ফুল টাইম সার্বক্ষণিক। ইন দ্য ইনলস হাউস শি ইজ মার্জিনালাইজড অর্থাৎ শ্বশুর বাড়িতে সে কি হয়, সে যে মার্জিনালাইজড হয়ে যায়, সে কনফাইন্ড হয়ে যায় অর্থাৎ চার দেয়ালের মধ্যে বন্দি একটা অবস্থা হয়ে যায়, সে তার মোবিলিটি লস করে। শি বিকামস ভালনারেবল টু অল ফর্মস অফ অ্যাবিউজ, সে শিকার হয়, ভালনারেবল টু আগেই আমরা পড়েছি, অল ফর্মস অ্যাবিউজ অর্থাৎ সে সকল ধরনের নির্যাতন নিপীড়নের শিকার হয়, ইনক্লুডিং ডাউরি রিলেটেড ভায়োলেন্স। এই ডাউরি অর্থ হচ্ছে যৌতুক, যৌতুক, ডাউরি অর্থ হচ্ছে যৌতুক, ডাউরি রিলেটেড ভায়োলেন্স অর্থাৎ এমনিতে তো নির্যাতন নিপীড়ন থাকেই, তারপরেও এর মধ্যে সবচেয়ে বেশি থাকে হচ্ছে কি, যে এই যৌতুক বিষয়ক যে সহিংসতা সেটা বেশি থাকে। ইন বাংলাদেশ ইট ইজ স্টিল কমন ফর এ ব্রাইডস ফ্যামিলি টু পে ডাউরি অর্থাৎ বাংলাদেশে এখনো এটা খুবই মানে খুবই কমন একটা বিষয় যে মেয়ের পরিবারকে কি করতে হবে, যৌতুক দিতে হবে। ডিসপাইট দ্য প্র্যাকটিস, ডিসপাইট মানে হচ্ছে সত্ত্বেও, ডিসপাইট মানে হচ্ছে সত্ত্বেও, ডিসপাইট দ্য প্র্যাকটিস বিং ইললিগাল অর্থাৎ এই প্র্যাকটিসটা ইললিগাল অনৈতিক বা নিয়ম বহির্ভূত, যেটা ল ফলো করে না, তা সত্ত্বেও এটা কিন্তু বাংলাদেশে কমন আর কি।
ডাউরি ডিমান্ডস ক্যান অলসো কন্টিনিউ আফটার দ্য ওয়েডিং, অর্থাৎ এই যৌতুকের যে আবদার এটা কিন্তু বিয়ের পরেও চলে। অর্থাৎ একবার বিয়ের সময় তো নেই, তারপরেও আবার বারবার করে যৌতুকের টাকা চায়। ফ্রম ফর অ্যান অ্যাডোলেসেন্ট ব্রাইড, অর্থাৎ একজন কিশোরী বধূর জন্য, ইভেন ইফ হার ইন লস আর সাপোর্টিভ, অর্থাৎ যদি ওই কিশোরীর শ্বশুর বাড়ি খুব ভালো হয়, সাপোর্টিভ হয়, দেয়ার আর সিগনিফিকেন্ট হেলথ রিস্কস ইন টার্ম অফ প্রেগনেন্সি। এখানে বলা হচ্ছে যে, প্রথমে বলা হলো যে শ্বশুর বাড়ি যদি খারাপ হয় তাহলে একরকম বিষয়, এখানে বলা হচ্ছে শ্বশুর বাড়ি ধরে নিচ্ছে যে ভালো, কিন্তু তারপরেও বিপদ আছে কোন জায়গায়, সেটা হচ্ছে ইন টার্মস অফ প্রেগনেন্সি, ইন টার্মস অফ মানে সম্পর্কে বা বিষয়ে। অর্থাৎ এই যে গর্ভধারণ এবং চাইল্ড বার্থ, অর্থাৎ গর্ভধারণ এবং সন্তান জন্মদানের যে বিষয়টা, যদি শ্বশুরবাড়ি সাপোর্টিভ হয় তারপরে একজন কিশোরীর জন্য এই জায়গাটা হচ্ছে একটা রিস্কের জায়গা। দ্য মেজরিটি অফ অ্যাডোলেসেন্ট ব্রাইডস অ্যান্ড দেয়ার ফ্যামিলিজ আর আনইনফর্মড অ্যান্ড ইনসাফিসিয়েন্টলি ইনফর্মড। আনইনফর্মড মানে হচ্ছে অজ্ঞাত, আমরা যেটা বলি বাংলায় অজ্ঞাত, অর্থাৎ যে জানে না সেটা হচ্ছে অজ্ঞাত। অর ইনসাফিসিয়েন্টলি ইনফর্মড, অর্থাৎ ইনফর্ম তবে খুব একটা বেশি না, কিছুটা ইনফর্মড। ইনসাফিসিয়েন্টলি মানে পর্যাপ্ত নয়, অপর্যাপ্ত, যেটা মানে যেটুক জ্ঞান থাকা দরকার সেইটুকু নেই, সেটা বলা হচ্ছে। অর্থাৎ অজ্ঞাত অথবা অপর্যাপ্ত জ্ঞাত অ্যাবাউট রিপ্রোডাক্টিভ হেলথ অ্যান্ড কন্ট্রাসেপশন। কন্ট্রাসেপশনটা দাগাও, কন্ট্রাসেপশন অর্থ হচ্ছে আহ, গর্ভনিরোধ, গর্ভনিরোধ। অর্থাৎ এই যে অ্যাডোলেসেন্স, দ্য মেজরিটি অফ অ্যাডোলেসেন্স ব্রাইডস, অর্থাৎ কিশোরী যে বধূগুলো আছে এদের ফ্যামিলি, এদের ফ্যামিলি এরা অজ্ঞাত অথবা খুব অল্প পরিমাণে জ্ঞাত কি বিষয়ে, এই যে প্রজনন স্বাস্থ্য এবং গর্ভনিরোধ বিষয়ে এরা হচ্ছে অজ্ঞাত বা অল্প জ্ঞাত। দ্য ম্যাটার্নাল মর্টালিটি, ম্যাটার্নাল মানে হচ্ছে মাতৃ, ম্যাটার্নাল মানে হচ্ছে মাতৃ, আর মর্টালিটি অর্থ হচ্ছে মৃত্যু, মর্টালিটি অর্থ হচ্ছে মৃত্যু, আর ম্যাটার্নাল মর্টালিটি মানে হচ্ছে মাতৃ মৃত্যু। তোমাদের যদি কোনো সমস্যা হয় তোমরা যারা এখানে আছো তারা কিন্তু কমেন্ট করে সরাসরি জানাতে পারো। দ্য ম্যাটার্নাল মর্টালিটি রেট ফর অ্যাডোলেসেন্টস ইজ ডাবল দ্য ন্যাশনাল রেট। দেখো এখানে ডাবলটা অদ্ভুতভাবে ইউজ করা হয়েছে। দ্য ম্যাটার্নাল মর্টালিটি রেট ফর অ্যাডোলেসেন্স ইজ ডাবল দ্য, অর্থাৎ জাতীয় যে একটা মাতৃমৃত্যু হার আছে সেই জায়গায় সে তার বিবেচনায় এই কিশোরী যে মাতা আছে এদের যে মৃত্যু হার এটা তার চেয়ে ডাবল। এখানে ডাবলের পর সাধারণত এই অফ, একটা অফ ছিল, সেই অফটা হচ্ছে মানে যিনি লিখেছেন তিনি উজ্জ্ব রেখেছেন, এটা তার কারণে মিনিং বুঝতে অসুবিধা হতে পারে। ইজ ডাবল অফ দ্য ন্যাশনাল রেট, অর্থাৎ জাতীয় রেটের, অফ শব্দটা যে র অর্থ দেয় তোমরা জানো হয়তো, অফ হচ্ছে র অর্থ দেয়, তাহলে ন্যাশনাল রেটের যে দ্বিগুণ হচ্ছে এই কিশোরী যে মাতাগুলো আছে এদের মৃত্যুর হচ্ছে হার। এরপরে 5 নাম্বার দেখো, হোয়াইল অ্যাডোলেসেন্ট গার্লস আর পুলড আউট অফ স্কুল, অর্থাৎ যখন এই কিশোরী মেয়েরা যখন স্কুল থেকে ঝরে পড়ে, এইদার ফর ওয়ার্ক অর, এইদার আর ওয়ার কিন্তু একসাথে বসে, এইদার অর, এই নিয়মটা হয়তো তোমরা আগে পড়েছো, এইদার অর, তাহলে এইদার ফর ম্যারেজ, হয় ম্যারেজের জন্য অথবা কাজের জন্য, যে কারণে ঝরে পড়ুক না কেন, দেই অফেন লস দেয়ার মোবিলিটি। এখানে একটা জিনিস সম্পর্ক শিখে রাখো, এই লসটা, এই লস দিয়ে কিন্তু তিনটা শব্দ আছে, একটা হচ্ছে এই লস, এই লস হচ্ছে ভার্ব, আর একটা আছে হচ্ছে লস। এই লস অর্থ হচ্ছে, এটা হচ্ছে নাউন, লস হচ্ছে নাউন, তাহলে লস এটা হচ্ছে ভার্ব, লস, এই লস হচ্ছে নাউন, আর একটা আছে লুজ, এই লুজ অর্থ হচ্ছে অ্যাডজেক্টিভ। এটা হচ্ছে যে ঢিলে ডালা যে আমরা বলি, লুজ ফিটিং জামা কাপড়, টাইট ফিটিং জামা কাপড় যেটা আছে ওইটা। এই তিনটা কিন্তু প্রায় কাছাকাছি, এর আগে আমরা একটা ক্লাসে শিখেছিলাম কোয়াইট, কুইট, কোয়াইট, এই তিনটা মানে কাছাকাছি এরা। লস দেয়ার মোবিলিটি, তাহলে যখন তারা বিয়ে অথবা কাজের জন্যই হোক না কেন, তারা যখন স্কুল থেকে ঝরে পড়ে তারা তারা তখন কি হারায়, মোবিলিটি হারায়। মোবিলিটি মানে হচ্ছে গতিময়তা, মোবিলিটি মানে হচ্ছে গতিময়তা, তারা তাদের কি হারায়, গতিময়তা হারায়। দেয়ার ফ্রেন্ডস অ্যান্ড সোশ্যাল স্ট্যাটাস, তাহলে আরো কি কি হারাচ্ছে, তাদের যে বন্ধু বান্ধব ছিল সেগুলো হারালো এবং সামাজিক যে মর্যাদা বা অবস্থান ছিল সেটাও হারালো। দ্য ল্যাক অফ মোবিলিটি, দ্য ল্যাক অফ মোবিলিটি, আচ্ছা এই ল্যাকের একটা ব্যবহার আছে দেখো, এই জায়গায় যে ল্যাকটা দেখছো এই ল্যাকটা হচ্ছে নাউন, এরপরে একটা লাইন আছে এই দেখো এখানে, দেই ল্যাক ইনফরমেশন, এই ল্যাকটা হচ্ছে ভার্ব, অর্থাৎ
একই জায়গায় কিন্তু দেখো পাশাপাশি দুইটা সেন্টেন্সের মধ্যে কিন্তু একটা শব্দ ডিফারেন্ট পার্টস অফ পিস হিসেবে ইউজ করা হচ্ছে। আচ্ছা, ওই লাইনে যাবো না, আমরা আগে এটা দেখি। দ্য ল্যাক অফ মোবিলিটি, অর্থাৎ এই গতিময়তার অভাব, এবং অ্যাডোলেসেন্স গার্লস অর্থ কার্টেইলস, অলসো কার্টেইলস দেয়ার ইকোনমিক অ্যান্ড নন ফর্মাল এডুকেশনাল অপরচুনিটিস। আচ্ছা, তাহলে কি হয়, এই যে তাদের গতিময়তার অভাব এই কিশোরী মেয়েদের মধ্যে, এটা কার্টেইল করে। কার্টেইল মানে হচ্ছে হ্রাস করা, কার্টেইল মানে হচ্ছে হ্রাস করা, বলতে পারো এটাকে রিডিউস, রিডিউস বলা যায় এটাকে। কি রিডিউস করে? দেয়ার ইকোনমিক অ্যান্ড নন ফর্মাল এডুকেশনাল অপরচুনিটিস। অর্থাৎ এই জিনিসটা, এই মোবিলিটি হারানোর যে, এই যে মোবিলিটির যে অভাব, এইটা একই সাথে তাদের যে অর্থনৈতিক যে অবস্থা, একই সাথে তাদের যে অনানুষ্ঠানিক যে শিক্ষা গ্রহণের সুযোগ, দুইটাই থেকে তাদের কি করে, তাদেরকে আলাদা করে, তাদের এই সুযোগটা হ্রাস করে। মোর এবার উপরন্তু দে ল্যাক ইনফরমেশন, দে ল্যাক ইনফরমেশন বলতে তাদের ইনফরমেশনের অভাব, এখানে অভাব আছে বা অভাব থাকা বলতে এখানে এই ল্যাকটা ইউজ করা হচ্ছে ভার্ব হিসেবে। দে ল্যাক ইনফরমেশন অ্যাবাউট হেলথ ইস্যুস, অর্থাৎ স্বাস্থ্য ঝুঁকি সম্পর্কে তথ্যের তাদের অভাব আছে। অ্যাকর্ডিং টু আ স্টাডি, এখানে স্টাডি বলতে পড়াশোনা না, এখানে স্টাডি বলতে হচ্ছে গবেষণা, এখানে স্টাডি বলতে গবেষণা। অনলি অ্যাবাউট 3 in 5 অ্যাডোলেসেন্স হ্যাভ ইভেন হেয়ার, এখানে তোমরা এটাকে অনেকে হেয়ার্ড বলো, এইটার উচ্চারণ কিন্তু হেয়ার্ড না, এখানে এইটার উচ্চারণ হচ্ছে হার্ড। তোমরা হার্ড যে উচ্চারণ করে এইসে আরডি, ওইটারই উচ্চারণ হচ্ছে এটা, প্রোনাউন্সিয়েশনটা হার্ড হয়, এটা হেয়ার্ড না কিন্তু, এটা হেয়ার থেকে এসেছে, শোনা থেকে। অর্থাৎ এখানে বলা হচ্ছে যে একটা গবেষণা থেকে উঠে এসেছে যে 5 জনে 3 জন কিশোরী বা 3 জন অ্যাডোলেসেন্স এই যে এইচআইভি আছে, এই এইচআইভি সম্পর্কে শুনেছে, বাকি 2 জন শোনেনি। ইট ইজ অলসো রিপোর্টেড দ্যাট, অর্থাৎ এই গবেষণার মধ্যে আরও বলা হয়েছে, মোর দ্যান 50% অফ অ্যাডোলেসেন্ট গার্লস, অর্থাৎ 50%-এরও বেশি কিশোরী মেয়েরা আর আন্ডার নারিস্ট। আন্ডার নারিস্ট দাগাও, আন্ডার নারিস্ট, এই আন্ডার নারিস্ট অর্থ হচ্ছে, তোমরা যে পড়ো ম্যাল নিউট্রিশন মানে পুষ্টিহীনতা, আন্ডার নারিস্ট হচ্ছে পুষ্টিহীনতা, পুষ্টি পুষ্টিহীনতা, পুষ্টিহীনতা হচ্ছে আন্ডার নারিশড অ্যান্ড সাফার ফ্রম, এই যে সাফার ফ্রম, এই সাফার ফর্মও কিন্তু হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। সাফার ফর্ম মানে ভোগা, ভোগা এটা হচ্ছে রোগ ব্যাধি দিয়ে ভোগা বা কোনো একটা রোগে ভোগা, কোনো একটা পরিস্থিতি ভোগা, এটা কুকুরের মতো ভোগা, সেরকম সেই ভোগা এটা না, এই ভোগা হচ্ছে রোগে ভোগার মতো। তাহলে 50% অফ অ্যাডোলেসেন্স গার্লস আর আন্ডার নারিশড, তারা পুষ্টিহীনতায় ভুগছে অ্যান্ড সাফার ফ্রম অ্যানিমিয়া। এটাও দেখাও, অ্যানিমিয়াটা হচ্ছে স্পেলিং এর জন্য ভালো, এই এটা স্পেলিং এর জন্য বিগত বছরে এসেছে এটা, অ্যানিমিয়া। এটা এভাবে মনে রাখো তোমরা, এটা মনে রাখবে হচ্ছে এইভাবে, অ্যানা, অ্যানা ই মিয়া, এইভাবে মনে রাখো, তাহলে আর কোনোদিন ভুল হবে না। অ্যানা ই মিয়া, অর্থাৎ অ্যানাই হলো মিয়া। অ্যাডোলেসেন্স ফার্টিলিটি ইজ অলসো হাই ইন বাংলাদেশ, অর্থাৎ কিশোরীদের মধ্যে যে, অর্থাৎ প্রজনন যে ক্ষমতা, এই প্রজনন ক্ষমতা বাংলাদেশে বেশি কিন্তু। দ্য কন্ট্রিবিউশন অফ দ্য অ্যাডোলেসেন্স ফার্টিলিটি রেট টু দ্য টোটাল ফার্টিলিটি রেট ইনক্রিজড ফ্রম 20.3% in 1993 to 24.4% in 2017। লাইনটা বড়, অর্থাৎ এখানে বলা হচ্ছে যে টোটাল যে ফার্টিলিটি রেট ছিল, অর্থাৎ প্রজনন যে ক্ষমতার যে হার বাংলাদেশের টোটাল যেটা, সেই টোটালে 1993 সালে এই অ্যাডোলেসেন্সের যে আবার প্রজনন ক্ষমতা, টোটাল ক্ষমতায় অ্যাডোলেসেন্সের প্রজনন ক্ষমতার হচ্ছে অবদান ছিল 20.3%। আর এটা 2007 সালে গিয়ে দাঁড়ালো হচ্ছে 24.4%। অর্থাৎ হয়তো ওই সময় প্রজনন ক্ষমতা ধরো আপাতত ছিল হয়তো 60 বা 70% ধরে নাও, সেই জায়গাতে 1993 সালে ওই জায়গাতে শুধুমাত্র অ্যাডোলেসেন্স ব্রাইড যারা, ওদেরই অবদান ছিল হচ্ছে 20.3। অবদান বলতে এখানে বোঝাচ্ছিল ওই অংশের মধ্যে ওরা ইনক্লুডেড ছিল এত পার্সেন্ট। আর 7 সালে যাইতে যাইতে আরো বেশি হয়ে গেছে। Moreover, neonatal mortality is another concern for younger mothers. Neonatal mortality, এই নিওনেটাল মর্টালিটি মানে হচ্ছে শিশু মৃত্যু, নিওনেটাল মর্টালিটি মানে হচ্ছে শিশু মৃত্যু। আমরা এর আগে পড়লাম হচ্ছে মাতৃ মৃত্যু, এবার পড়লাম হচ্ছে শিশু মৃত্যু। নিওনেটাল মর্টালিটি, নিওনেটাল মানে হচ্ছে শিশু,
অর্থাৎ নবজাতক শিশু বা নবজাতকের যে মৃত্যু, এটা আলাদা একটা কনসার্ন বা চিন্তার বিষয় ফর ইয়ঙ্গার মাদার্স, অর্থাৎ যারা নতুন মা, কিশোরী মা, তাদের জন্য এটা একটা কনসার্নের বিষয়। হোয়াইল দ্য সিচুয়েশন ফর, আচ্ছা, হোয়াইল দ্য সিচুয়েশন ফর অ্যাডাল্ট বয়েজ ইজ সামহট বেটার। সামহট বলতে হচ্ছে কিছুটা, তোমরা সামহাও শব্দটা শুনেছো কিন্তু সামহট হয়তো অনেকেও শোনোনি। সামহট মানে হচ্ছে কিছুটা। তাহলে হোয়াইল দ্য সিচুয়েশন ফর অ্যাডোলেসেন্ট বয়েস ইজ সামহট বেটার, অর্থাৎ অ্যাডোলেসেন্ট বয়েসের যে অবস্থা এটা কিছুটা ভালো। ম্যানি আর ভালনারেবল অ্যান্ড ল্যাক দ্য পাওয়ার টু মেক ডিসিশনস, অর্থাৎ অনেকেই দুর্বল। দুর্বল বলতে এখানে অনেক কিছু শিকার বা অনেক কিছুই হতে পারে। এক্ষেত্রে বোঝানো হচ্ছে যে দুর্বল হতে পারে, ভালনারেবল। অ্যান্ড ল্যাক, এই জায়গাতেও কিন্তু আবার দেখো ল্যাকটা কিন্তু ভার্ব হিসেবে ইউজ করলো। ল্যাক দ্য পাওয়ার, অর্থাৎ তাদের কি একটা ক্ষমতার অভাব আছে। সেই কিসের ক্ষমতা? টু মেক ডিসিশনস, অর্থাৎ তাদের ডিসিশন মেকিং এর যে ক্ষমতা, সিদ্ধান্ত নেওয়ার যে ক্ষমতা, সেটার অভাব আছে। অ্যাবাউট দেয়ার ওন লাইফ, অর্থাৎ তাদের নিজেদের জীবন সম্পর্কে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা এবং, হ্যাঁ, ওটার অভাব আছে তাদের। ম্যানি বয়েজ হু আর আনএবল টু গো টু স্কুল, অর্থাৎ অনেক বালক যারা হচ্ছে স্কুলে যাইতে সক্ষম নয়। অর আর আনএমপ্লয়েড, আনএমপ্লয়েড মানে হচ্ছে বেকার, অর্থাৎ যারা স্কুলে যেতে সক্ষম নয় অথবা বেকার। রিমেইন, রিমেইন আনঅ্যাওয়ার, আনঅ্যাওয়ার মানে হচ্ছে অসচেতন, এর বিপরীত হচ্ছে অ্যাওয়ার, সচেতন। এর বিপরীত হচ্ছে অ্যাওয়ার, এটা অ্যান্টোনিম। তাহলে রিমেইন আনঅ্যাওয়ার অফ সোশ্যাল অর হেলথ ইস্যুস, অর্থাৎ এই যে ছেলেরা যারা হচ্ছে স্কুলে যাচ্ছে না, প্লাস মানে স্কুলে যাচ্ছে না বলতে স্কুলে যেতে পারছে না, আনএবল অর আনএমপ্লয়েড, যারা বেকার, অর্থাৎ স্কুলেও গেল না আবার চাকরি বাকরি বা কোনো একটা কর্মক্ষেত্রেও নাই। এরা কি হয়? এরা হচ্ছে এই যে সামাজিক এবং যে স্বাস্থ্য বিষয়ে যে বিভিন্ন যে ঝুঁকিগুলো থাকে, এগুলো সম্পর্কে এরা আনঅ্যাওয়ার, অর্থাৎ এরা কম জানে বা জানে না এরা। দে আর অ্যাট কনসিডারেবল রিস্ক, এবং এরাই একটা বিবেচ্য একটা ঝুঁকির মধ্যে আছে, অফ বিইং ড্রন ইনটু, এটা দাগাও, এটা এখানকার ভালো একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। ড্রন ইনটু, ড্রন ইনটু মানে হচ্ছে কোনো কিছুর শিকারে পরিণত হওয়া বা স্পর্শে আসা, সংস্পর্শে আসা বলতে পারো ড্রন ইনটু। ড্রন ইনটু মানে হচ্ছে সংস্পর্শে, সংস্পর্শে এটাই ভালো এই কনটেক্সে, সংস্পর্শে আসা। তাহলে এই ছেলেগুলা কিসের সংস্পর্শে আসে? ক্রিমিনাল অ্যাক্টিভিটিস, দে আর অ্যাট কনসিডারেবল রিস্ক অফ বিং ড্রাউন ইনটু ক্রিমিনাল অ্যাক্টিভিটিস, অর্থাৎ সন্ত্রাসী কর্মকাণ্ডের সংস্পর্শে এদের আসার একটা বিশাল ঝুঁকি আছে। দে আর অলসো মোর লাইকলি টু গেট এক্সপোজ টু ড্রাগস অ্যান্ড অ্যালকোহল। এক্সপোজ টুটা দাগাও, এক্সপোজ টু, এক্সপোজ টু মানে হচ্ছে, ও এক্সপোজ টু মানে হচ্ছে এই ড্রন ইনটু, কোনো কিছু সংস্পর্শে আসা। সিনোনিম পাওয়া গেছে আর একটা। এই এক্সপোজ টু তোমরা এর আগেও পেয়েছিলা যে মেয়েরা এক্সপোজ টু, এটা অন্য একটা চ্যাপ্টারে আমরা পড়েছিলাম। তাহলে ড্রন ইনটু আর এক্সপোজ টু হচ্ছে সিনোনিমাস। তাহলে কি হলো? দে আর অলসো লাইক মোর লাইকলি টু গেট এক্সপোজ টু ড্রাগস অ্যান্ড অ্যালকোহল, অর্থাৎ মোর লাইকলি এই কারণে ইউজ করা হলো, ছেলেরা বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে যে গাঁজা মদ বা নেশা জাতীয় দ্রব্য নেওয়ার ক্ষেত্রে জড়িত থাকে, সেজন্য বলা হচ্ছে যে এরা, এদের আরো বেশি ঝুঁকি থাকে হচ্ছে যে এরা হচ্ছে ড্রাগস বা হচ্ছে অ্যালকোহলের এসবের সাথে এটার শিকার হবে বা এক্সপোজড হবে, এটার সংস্পর্শে সংস্পর্শে আসবে এটা। আচ্ছা, তোমাদের কোনো সমস্যা আছে কিনা একটু জানাও, তোমরা যারা এখানে আছো একটু দ্রুত জানাও তোমরা। ওকে, আচ্ছা আচ্ছা, কোনো সমস্যা নেই, আচ্ছা ঠিক আছে। তোমরা এই দেখো বাকি কয়েকটা করে এমসিকিউ দেওয়া আছে, তোমরা কিন্তু এমসিকিউ গুলো কিন্তু এই নোট সেকশনে কিন্তু জমা দিবা। আর প্রশ্নগুলো দেওয়া আছে, প্রশ্নগুলো নোট সেকশনে তোমরা জমা দিবা। এটা ছিল আজকের ক্লাস। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরেও যদি কোনো জায়গা তোমাদের যদি বুঝতে অসুবিধা হয়, তোমরা কিন্তু ডাউটে দিয়ে দিবা, তারপরে তোমাদের সলভ করে দেওয়া হবে ওখান থেকে। আশা করি তোমাদের ক্লাসটা ভালো লেগেছে এবং তোমরা এখান থেকে নতুন কিছু শিখতে পেরেছো। আজকের মতো ক্লাসটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।